কে? তুমি এত ঘুম পারো কেন? এক্ষুনি বেলকনিতে আসো। অপূর্ব এতটা জোরে বলে যে সুপ্তি লাফ দিয়ে উঠে বসে। মোবাইলটা সামনে এনে দেখে অপূর্বের কল। সুপ্তি আবার মোবাইলটা কানের কাছে নিয়ে বলে, আপনি এত সকালে কল করলেন কেন? তোমাকে বেলকনিতে আসতে বলছি না? এখন কেন? এখন আমি ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে। আমি এত সকালে কোনোদিন ঘুম থেকে উঠিনি। উঠোনি তো কি হয়েছে, এখন থেকে উঠবে। এবার কথা বন্ধ করে বেলকনিতে আসো, আমি তোমাকে দেখব। কলেজ যাওয়ার সময় তো দেখা হবেই। এখন বরং আপনি বাসায় গিয়ে ঘুমান, আমিও ঘুমাই। সুপ্তির কথা শুনে অপূর্বের রাগ লাগছে। সে সকাল থেকে এসে দাঁড়িয়ে আছে আর এখন তার কাছে ঘুমটা বড় হয়ে গেল। অপূর্ব নিজেকে শান্ত করে বলে, ঠিক আছে, তোমাকে আসতে হবে না, তুমি ঘুমাও, আমি উপরে আসছি। সুপ্তি ঘুমের ঘোরেই বলে। হুম। সুপ্তি হঠাৎ খেয়াল আসতেই না বলে এক চিৎকার দিয়ে উঠে বসে। মোবাইলটা কানে নিয়ে বলে, আপনাকে আসতে হবে না, আমি আসছি। সুপ্তি বিছানা থেকে উঠে একটা ওড়না নিয়ে ব্যালকনিতে চলে আসে। সুপ্তি চোখে এখনো এক রাজ্যের ঘুম জমা হয়ে আছে। অপূর্ব নিচে দাঁড়িয়ে আছে। সুপ্তিকে দেখে অপূর্ব হা হয়ে যায়। একটা প্লাজো আর একটা সাদা লেডিস টি শার্ট পরা, চুলগুলো এলোমেলো হয়ে আছে, কাজল কালো চোখ দুটি ঘুমের মধ্যে ডুবে আছে। এমনভাবে সুপ্তিকে দেখতে ভীষণ মায়াবী লাগছে। অপূর্ব সুপ্তিকে ইশারায় বলে ফোনটা কানে নিতে। সুপ্তি ফোনটা কানের কাছে নেয়। অপূর্ব বলে, মাশাআল্লাহ, এ তোমার কী রূপ! পাগল হয়ে গেলাম। ঘুম থেকে ওঠার পর কারো ফেস এতটা মায়াবী লাগতে পারে আমার আগে জানা ছিল না। আই লাভ ইউ। আজ আবার নতুন করে তোমার প্রেমে পড়লাম। আমার ঘুমের 12টা বাজে, আপনার প্রেম উথলে পড়ছে। আমি জীবনেও এত সকালের সময় ঘুম থেকে উঠি না। আচ্ছা ঠিক আছে, সরি। এখন গিয়ে ঘুমাও, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। আর এটা এখন থেকে অভ্যাস করে নাও, আমি যখন তখন তোমার ঘুমের 12টা বাজাতে চলে আসবো। এই জন্য এতদিন প্রেম করিনি। সুপ্তির কথা শুনে অপূর্ব হো হো করে হেসে দেয়। তারপর বলে, ঠিক আছে, এখন যাও। অপূর্ব কলটা কেটে দিলে সুপ্তি নিজের রুমে এসে আবার শুয়ে পড়ে। অপূর্বও নিজের বাসায় চলে আসে। আজ অপূর্বকে খুব উজ্জ্বল লাগছে, ভীষণ খুশি। রুমে প্রবেশ করতে অপূর্ব তার বাবার সামনাসামনি হয়। অপূর্ব হেসে হেসে রুমে প্রবেশ করে। তার বাবাকে দেখার সাথে সাথে সে মুখটা মলিন করে ফেলে। তার বাবাকে এড়িয়ে নিজের রুমে ঢুকতে যাবে, তখনই তার বাবা বলে, সকালবেলায় মুড এত ফুরফুরে কেন? লটারি পেয়েছো নাকি? অপূর্ব থমকে দাঁড়ায়। তার বাবা জানে কেমন, সে কিছু একটা করলে তিনি কেমনে যেন টের পেয়ে যান। আল্লাহ, সব বাবা কি গোয়েন্দা নাকি? অপূর্ব আমতা আমতা করে বলে, না মানে কিছু না তো। থাক, আর বলতে হবে না। আমি বুঝতে পারছি যে ছেলেকে এত বকা দেওয়ার পরও কোনোদিন সকালে ঘুম থেকে ওঠেনি, আর সেই ছেলে কিনা এখন প্রতিদিন আমাদের ঘুমে রেখে বাইরে বের হয়ে যায়। এটা তো আর এমনি এমনি হতে পারে না। নিশ্চয়ই কোনো ঝামেলা তৈরি করছো। এবার যদি সত্যি তুমি কোনো ঝামেলা বাঁধাও, মনে রেখো বাসায় তোমার জায়গা হবে না। অপূর্ব তার বাবার কথা শুনে মনটা খারাপ হয়ে যায়। সে বলে, আমি কি সবসময় ঝামেলা তৈরি করি? আমি যাই করি তাতেই তুমি ঝামেলা বলো। অপূর্ব রেগে নিজের রুমে চলে আসে। এতক্ষণ বিন্দাস লাইফ লিড করছিল সে। বাবার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ বসে থেকে অপূর্ব ওয়াশরুমে ঢুকে যায়। অপূর্ব আজ একটু ফর্মাল ড্রেস পরে, সাদা শার্ট, কালো প্যান্ট, গলায় টাই, শার্টটা ইন করে, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো সুন্দর করে স্টাইল করা, চোখে কালো সানগ্লাস, হাতে ওয়াচ, আর একদম ফিট ড্রেসে অপূর্বকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে। অপূর্ব রেডি হয়ে খেতে চলে আসে। অপূর্বকে দেখে তিশা বলে, ভাই আজকে তোকে কি যে হ্যান্ডসাম লাগছে রে, যে মেয়ে দেখবে শিওর তোর প্রেমে পড়বে। অপূর্ব তিশার পাশে চেয়ারটায় বসে ফিসফিস করে বলে, আমি এখন তোর ভাবির সাথে দেখা করতে যাচ্ছি। সত্যি? হুম। তা কবে খুঁজে পেলি আবার মিষ্টি ভাবিটাকে? আমাকে তো বললি না আগে। বেশি দিন আগে না, কয়দিন আগে পেলাম। সময় পেলে তোর সাথে মিট করাবো। তোকে বলার সুযোগ পেলাম কোথায়? আগে দুজনে জমিয়ে প্রেমটা করি, পরে তোকে বলবো। সত্যি তো? সত্যি। ভাইয়া এখন তবে পিক দেখা। পিক দেখলে মজা চলে যাবে, সামনাসামনি দেখলে সারপ্রাইজ হবি। ঠিক আছে। দুই ভাই বোনকে ফিসফিস করতে দেখে তার মা বলে, কি রে, তোরা কি ফিসফিস করছিস? কিছু না আম্মু। তাহলে খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। অপূর্ব তিশা আর কোনো কথা বলে না। তারা না কথা বলেই খেতে শুরু করে। অপূর্ব খাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে আসে।
বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে সুপ্তিদের বাসা পার হয়ে একটু দূরে সুপ্তির জন্য অপেক্ষা করতে থাকে। অপূর্ব প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু সুপ্তির কোনো খোঁজ খবরই নেই। অপূর্ব সুপ্তিকে কল করছে, কিন্তু সেটা রিসিভও করছে না সুপ্তি। অপূর্ব ভেবেছিল একটু আগে বের হলে দুজন কিছুক্ষণ সময় একসাথে কাটাতে পারবে, কিন্তু এই মেয়ের তো কোনো আগ্রহই নেই। আর অল্প কিছুক্ষণ পরে সুপ্তির কলেজ টাইম, তখন আর ঘোরা হবে না। কথাগুলো চিন্তা করতে করতে অপূর্বের নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। অপূর্ব রিক্সা থেকে নেমে পেছনে তাকাতেই দেখে সুপ্তি আসছে। সুপ্তিকেও আজ পরীর মতো লাগছে। গোলাপি থ্রি পিস, সাথে ম্যাচিং করা অর্নামেন্টস, চুলগুলো খোলা, হালকা বাতাসে চুলগুলো উঠছে। অপূর্বের চোখ সরতেই চাইছে না সুপ্তির উপর থেকে। অপূর্ব বেহায়ার মতো সুপ্তিকে দেখছে। সুপ্তি অপূর্বের কাছে এসে দাঁড়িয়ে বলে, সরি, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, চলুন। এখানে কেউ দেখলে প্রবলেম হবে। কি হলো, চলুন। সুপ্তি অপূর্বের হাত ছুঁতে এসে চমকে উঠে বলে, কোথায় হারিয়ে গেলেন? তোমাতে কি মায়াবী তোমার এই কাজল কালো দুটি চোখ, এখানে তাকাতেই যেন ভুলে যাই পৃথিবীর সব। অপূর্বের কথা শুনে সুপ্তি লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখে। অপূর্ব সুপ্তির হাত ধরে বলে, এখন থেকে আমাকে তুমি বলে ডাকবা, না হলে আমি আর তোমার সাথে কখনো কথা বলবো না। সুপ্তি একটু মাথা তুলে দেখে অপূর্বকে অনেক স্মার্ট লাগছে, একদম ড্যাসিং। ছেলেরাও এত সুন্দর হয়? সুপ্তিরও চোখ সরাতে ইচ্ছে করছে না। এই চোখে চোখ রেখে এক জনম পার করে দেওয়া যাবে। সুপ্তিকে চুপ থাকতে দেখে অপূর্ব বলে, কি ভাবছো? না, কিছু না। কি বলেছি মনে থাকবে তো? হুম। তাহলে এখন চলো, এখন না গেলে কলেজে লেট হবে। তুমি তো আবার ঘুম ছাড়া কিছু বোঝো না। কোথায় ভেবেছিলাম দুজনে হাতে হাত রেখে কিছুক্ষণ সময় কাটাবো, তা নয়, তুমি মরার মতো ঘুমালে। আল্লাহ জানে কপালে আরও কত কি আছে। অপূর্ব সুপ্তির হাত ধরে রিকশায় বসে, অপূর্ব সুপ্তির পাশে বসে। দুজনেই গল্প করতে করতে সুপ্তির কলেজের সামনে চলে আসে। সুপ্তির বান্ধবীরা কলেজ গেটে দাঁড়িয়ে কথা বলছিল। সুপ্তিকে অপূর্বের সাথে দেখে সবার চোখ যেন কপালে উঠে যায়। সবাই অপূর্ব আর সুপ্তির দিকে তাকিয়ে দেখছিল। দুজনকে একসাথে পারফেক্ট লাগছে, যেন রাজ জুটি। এর আগে সুপ্তিকে কোনো ছেলের সাথে এক রিকশায় তো দূর, একটু কথা বলতেও দেখেনি কেউ। সুপ্তি রিকশা থেকে নেমে দাঁড়ায়। অপূর্ব বলে, কলেজ কয়টায় ছুটি হবে? 4টায়। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসবো। ঠিক আছে। অপূর্ব সুপ্তির থেকে বিদায় নিয়ে চলে গেলে সুপ্তির বান্ধবীরা দৌড়ে এসে সুপ্তিকে জড়িয়ে ধরে। এক বান্ধবী বলে, দোস্ত, ছেলেটা কে রে? কি হ্যান্ডসাম! আমি তো প্রথম দেখাতেই ক্রাশ খাইলাম। কি ড্রেসিং! আনিকা বলে, ক্রাশ খেয়ে লাভ নাই। সুপ্তি আর ওই হ্যান্ডসাম দুজন দুজনের প্রেমে গড়াগড়ি খাচ্ছে। তুই আর ওদের মধ্যে ঢুকিস না বইন। আর দোষ শেষে তুইও। তবে আমি খুব খুশি, অ্যাটলিস্ট তুইও প্রেম করছিস। এখন বল, আমাদের ট্রিট দিবি কবে? সুপ্তি এতক্ষণ বেচারির লজ্জা পাচ্ছিল। মাথা নিচু করে মুচকি হেসে বলে, ট্রিট দিব যেদিন বলবি। আনিকা বুঝতে পেরেছে সুপ্তি লজ্জা পাচ্ছে। আনিকা সুপ্তির কাঁধে চিবুক রেখে বলে, দোস্ত, তুই যেমনে লজ্জা পাচ্ছিস মনে হচ্ছে তোর বিয়ের কথা হচ্ছে। প্রেমে করলে কাউকে এত লজ্জা পেতে দেখিনি। যাই হোক, এখন বল কি করে এটা সম্ভব হলো? এখন ক্লাসে চল, ক্লাস শেষে সবটা বলবো। ঠিক আছে, চল। তারা সবাই মিলে ক্লাসে চলে যায়। অপূর্ব অফিসে চলে আসে। অফিসে এসেও কাজে মন বসছিল না, ইচ্ছে করছিল একটু কথা বলতে। দৌড়ে সুপ্তির কাছে চলে আসতে মায়াবিনী তাকে তার মায়া ইচ্ছে মতো জড়িয়ে নিয়েছে। এদিকে অপূর্বের বাবা বাইরে থেকে এসে ড্রয়িং রুমে বসে অপূর্বের মাকে ডাকতে শুরু করে। অপূর্বের মা ড্রয়িং রুমে এসে অপূর্বের বাবার সামনে সামনে বসে আর বলে, এত ডাকছো কেন? কি হয়েছে বলো তো? অপূর্বের বাবা অপূর্বের মায়ের সামনে একটা ছবি দিয়ে বলে, মেয়েটাকে দেখো তো। অপূর্বের মা ছবিটা হাতে নিয়ে বলে, কে মেয়েটা? আমার বন্ধু আজিজের মেয়ে। আজিজ আমার কলিগও ছিল, তুমি তো চিনোই। অপূর্বের মা ছবিটা খুব মনোযোগ দিয়ে দেখে বলেন, মেয়েটা খুব মিষ্টি আর সুন্দরও বটে, কিন্তু তুমি আমাকে দেখতে বলছো কেন? আমি মেয়েটাকে অপূর্বর জন্য পছন্দ করছি, তুমিও দেখো। আমি আজিজকে বলেছি তার মেয়েকে আমার ছেলের বউ বানাবো। আমার তো মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, কিন্তু অপূর্ব, ওরও তো নিজস্ব কোনো পছন্দ থাকতে পারে। ওর সাথে কথা না বলেই তুমি কথা দিয়ে দিলে। তোমার ছেলের মতিগতি আমার কাছে ঠিক লাগছে না, আর এই বিষয়ে আমি ওর সাথে কথা বলার প্রয়োজন মনে করলাম না।
তোমার ছেলে আজ পর্যন্ত কোনো ভালো জিনিস পছন্দ করেছে? কতগুলো প্রেম করেছে তারও ঠিক নেই। তুমি কি তোমার ছেলের পছন্দ মতো সব মেয়েদের ঘরে তুলতে পারবে? তুমি এভাবে বলছো কেন? মানছি আমার ছেলেটা একটু দুষ্টু ছিল, কিন্তু এখন অনেক বদলে গেছে। তাছাড়া অপূর্ব নিজে পছন্দ করে যদি কাউকে বিয়ে করতে চায়, তাহলে তো আমাদের উচিত ছেলেটাকে সাপোর্ট করা। এত কথা বলার কি দরকার? অপূর্ব বাসা আসলে তুমি কথা বলো ওর সাথে। আমি বেশি দেরি করবো না। তোমার ছেলে আবার কোন পেশ লাগায় এই নিয়ে টেনশনে আসি। কথাগুলো বলে অপূর্বের বাবা নিজের রুমে চলে যায়। অপূর্বের মা বসে ছবিটা দেখতে থাকে। মেয়েটাকে তিনি খুব পছন্দ করেছেন, কিন্তু অপূর্বকে না জিজ্ঞাসা করে কোনো সিদ্ধান্ত যেতে পারছে না তিনি। সুপ্তির ক্লাস শেষ হলে বান্ধবীদের সাথে কিছুক্ষণ আড্ডা দেয়। বান্ধবীরা তো সুপ্তিকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। সুপ্তি তাদের প্রশ্নের উত্তর দিতে দিতেই ক্লান্ত হয়ে যায়। সুপ্তি তাদের রিলেশনের সব কথা তাদের খুলে বলে। 4টার দিকে সুপ্তি কলেজ থেকে বের হয়ে গেটের সামনে এসে দেখে অপূর্ব দাঁড়িয়ে আছে। অপূর্বকে দেখে সুপ্তির খুব ভালো লাগছে। সুপ্তির বান্ধবীরা অপূর্বের দিকে হা করে তাকিয়ে থাকে। এর আগে অপূর্বকে অনেকেই দেখেনি। সুপ্তির এক বান্ধবী সুপ্তিকে উদ্দেশ্য করে বলে, দোস্ত, এই হ্যান্ডসাম তোর বয়ফ্রেন্ড? ইস, কি মিস করলাম। তোর আগে যদি আমার সাথে দেখা হতো তাহলে আমি ওর সাথে প্রেম করতাম। কি হ্যান্ডসাম, আর বডি মাসল আর দাড়িগুলোর জন্য তো আরও স্মার্ট লাগে। দোস্তের কি কপাল, এতদিন পরে প্রেম করলেও মনের মতো ছেলে পেয়েছিস। বান্ধবীর কথা শুনে সুপ্তির রাগ লাগছে। তার বয়ফ্রেন্ডকে অন্য কেউ এইভাবে দেখুক, এটা সুপ্তির পছন্দ না। সুপ্তি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। অপূর্ব একটু এগিয়ে আসলে সুপ্তির সব বান্ধবীরা অপূর্বের সাথে কথা বলতে শুরু করে। সবাই অপূর্বের সাথে পরিচিত হয়। অপূর্ব সবার সাথে হেসে হেসে কথা বলে। এগুলো দেখে সুপ্তির সারা গা জ্বলে যাচ্ছিল। ইচ্ছে করছিল অপূর্বের 32টা দাঁত ফেলে দিতে। মেয়েদের দেখলে গায়ে পড়ে কথা বলতে ইচ্ছে করে, বেটা লুচু একটা। সুপ্তি মনে মনে অপূর্বকে ইচ্ছে মতো গালাগাল দিতে থাকে। সুপ্তি দূরে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। সুপ্তির সব বান্ধবীরা একে একে বিদায় নিলে অপূর্ব সুপ্তির পাশে এসে বলে, চলো আজ তোমার সাথে সারা শহর ঘুরবো। সুপ্তি অপূর্বের দিকে চোখ রাঙিয়ে তাকালে অপূর্ব একটু ঘাবড়ে গিয়ে বলে, এইভাবে তাকাচ্ছ কেন? আমি কি করেছি? তুমি ওদের সাথে এভাবে গায়ে পড়ে কথা বলছিলে কেন? আমি কথাই বলছিলাম। তোমার বান্ধবীরাই তো আমার সাথে কথা বলতে আসছিল। আমি দেখেছি তুমি সবাইকে হা করে দেখছিলে। মেয়েদের দেখলেই কথা বলতে ইচ্ছে করে না? আবার 32টা দাঁত বের করে হাসা হচ্ছিল। ইচ্ছে তো করছিল এক ঘুষি মেরে তোমার সব দাঁত ফেলে দিই। লুচু ছেলে, আমার সাথে আর একবার কথা বলতে আসিস, দেখে নিব তখন। কথাগুলো বলে সুপ্তি উল্টো পথে হাঁটতে শুরু করে। অপূর্ব সুপ্তির ব্যবহারে অবাক হয়ে যায়। সেও সুপ্তির পেছন পেছন যায়। সুপ্তি অপূর্বকে আসতে দেখে বলে, একদম আমার পিছু নিবি না, তাহলে খবর আছে। আমি কি করলাম? তোমার বান্ধবীরাই তো উপরে পড়ে কথা বলতে এসেছিল, আমি গিয়েছিলাম নাকি? ঠিক আছে, সরি, আর হবে না। সুপ্তি অপূর্বের দিকে তাকিয়ে দেখে অপূর্ব মুখ মলিন করে তাকিয়ে আছে। সুপ্তি বলে, ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না। এবারের মতো ক্ষমা করলাম, তবে একটা শর্ত আছে। শর্তের কথা শুনে অপূর্ব অবাক হয়ে বলে, শর্ত? কি শর্ত? এখনই গিয়ে তুমি দাড়িগুলো সেভ করবে। মানে কি? আমার এত স্বাদের দাড়ি কেটে ফেলতে হবে? এ কেমন নিয়ম? এটা কিছুতেই হবে না। তাহলে আর আমার পিছু এসো না। মানে কি? এখন কি তোমাকে ভালোবাসতে হলে আমাকে দাড়িগুলোও কেটে ফেলতে হবে? কিন্তু কেন? আমার পছন্দ নয় তাই। দাড়িতে তোমাকে পাগলের মতো লাগে। ছি, কি বিশ্রী, মনে হচ্ছে মুখে একটা জঙ্গল গজিয়েছে। এক্ষুনি গিয়ে কেটে আসো, কাটার পর ঘুমাবো, না হলে এখন বাসায় চলে যাব। অপূর্ব দুগালে হাত দিয়ে বলে, এমন করো না বাবুটা, এটা এখন একটা স্টাইল। দাড়ি ছাড়া আমাকে দেখতে ভালো লাগে না, খুব বাজে দেখায়। আমার ভালো লাগবে, তুমি ফেলে আসো, যাও। এও আমার কপালে ছিল, কত যত্ন করে তৈরি করা দাড়িগুলো আমার কেটে ফেলতে হবে। অপূর্ব পাশে একটা সেলুনে ঢুকে মুখে সেভ করে আসে। দাড়ি ছাড়া অপূর্বকে যেন সদ্য জন্ম নেওয়া একটা কিউট বাবুর মতো লাগছিল। সুপ্তি তো চোখ দুটো বড় করে অপূর্বকে দেখতে থাকে আর মনে মনে বলে, আল্লাহ, এখন তো আরো বেশি স্মার্ট আর সুন্দর লাগছে। যার জন্য এত কিছু করলাম, এখন তার উল্টোটা হলো। এবার তো মেয়েরা আরো বেশি করে ক্রাশ খাবে লুচুটার ওপর। অপূর্ব সুপ্তির কাছে এসে বললে, দেখো তো আমাকে এখন কেমন লাগছে। ছি ছি, আমার বন্ধুরা দেখলে যে কি বলবে, আমাকে নিয়ে হাসাহাসি করবে। ইস, কতদিনের যত্নে রাখা শখের দাড়িগুলো তোমার জন্য কাটতে হলো। তাহলে এখন যাও, গিয়ে লাগিয়ে ফেলো। লাগানো গেলে কি বলতে হতো?
অপূর্ব একটু পরপর নিজের গালে হাত দিয়ে দেখছিল। সুপ্তি একটু রেগে বলে, ইস, আমার থেকেও তোমার এই দাড়িগুলো বড় হলো। তাহলে তুমি তোমার শখের দাড়ি নিয়েই থাকো, আমি গেলাম। কথাগুলো বলে সুপ্তি হাঁটতে শুরু করে। অপূর্ব দৌড়ে গিয়ে সুপ্তির হাত ধরে বলে, সরি জান, আর বলবো না, চল ওই পার্কটা একটু ঘুরে আসি। অপূর্ব সুপ্তির হাত ধরে করুণ সুরে কথাগুলো বললে। সুপ্তিও আর কোনো কথা বলেনি। অপূর্ব সুপ্তিকে নিয়ে পাশের পার্কটায় গিয়ে বসে। সুপ্তি চারপাশে তাকিয়ে দেখে কত ছেলে মেয়ে, চারদিকে কবুতরের জোড়া, একজন আরেকজনকে জড়িয়ে ধরে বসে আছে। এসব থেকে সুপ্তির কিছুটা অস্বস্তি লাগছিল। এর আগে কখনো পার্কে আসেনি সুপ্তি। সুপ্তি চারদিকে চোখ ঘুরিয়ে বলে, ছি, কি অবস্থা পার্কের! এখানেও মানুষ আসে? আমি এখানে থাকবো না, অন্য কোথাও চলো। কেন? এখানে কি প্রবলেম? ইস, এখানে কত লোকজন, আর দেখো ছেলেমেয়েরা কি করছে। এত লোকজন থাকা সত্ত্বেও একজন আরেকজনকে কিস করছে। আমার ভালো লাগছে না। নিরিবিলি কোনো জায়গা নেই? থাকলে সেখানে চলো, নয়তো বাসায় চলো। কিস তো এখন নর্মাল বিষয়। আমি এত কিছু জানি না, আমি এখানে থাকবো না, ব্যাস। ঠিক আছে চলো, আমার একটা প্রিয় জায়গা আছে, একদম খোলামেলা পরিবেশ, লোকজনও তেমন যায় না ওখানে। চলো তোমাকে নিয়ে যাই, অনেক ভালো লাগবে। ঠিক আছে, তাহলে চলো। অপূর্ব সুপ্তিকে নিয়ে একটা নির্জন জায়গায় চলে আসে। জায়গাটা রাস্তা থেকে অনেকটা ভেতরে। রিক্সা থেকে নেমে অপূর্ব সুপ্তির হাত ধরে হাঁটতে শুরু করে। একটা সরু রাস্তা। রাস্তাটা দিয়ে কিছু দূর যেতেই একটা ছোট নদী। লোকজন পার্কের তুলনায় এখানে অনেক কম। নদীর পাশে মামারা ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম নিয়ে বসে আছে। এখানে প্রচুর পরিমাণে বাতাসও রয়েছে। বাতাসে সুপ্তির ওড়না আর চুল উঠছিল। জায়গাটা ভীষণ ভালো লাগলো সুপ্তির। এত লোকজন নেই চারপাশে, অল্প কিছু ছেলেমেয়ে ঘোরাঘুরি করছে। রাস্তা থেকে কিছুটা দূরে হওয়ায় নীরব এবং নিস্তব্ধ পরিবেশ। সুপ্তি তো জায়গাটা দেখে সেই পরিমাণ খুশি। সুপ্তিকে এত খুশি দেখে অপূর্বেরও খুব ভালো লাগছে। অপূর্ব সুপ্তির হাত ধরলে সুপ্তি অপূর্বর দিকে তাকায়। অপূর্ব বলে, খুব ইচ্ছে ছিল প্রিয়তমার হাত ধরে এখানে হাঁটবো, আজ সেই সুযোগটা হলো। অপূর্বের কথা শুনে সুপ্তি একটা হাসি দিয়ে মাথা নিচু করে ফেলে। সুপ্তি অপূর্বের হাতের আঙ্গুলের ফাঁকে নিজের হাতের আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরে। কিছু দূর গিয়ে সুপ্তি বলে, আমি খাবো, খিদেই মনে হচ্ছে পেটে ইঁদুর দৌড়চ্ছে। ঠিক আছে তাহলে চলো রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যেতে তো অনেক সময় লাগবে, আমি এখন ফুচকা খাবো। এগুলো তো খোলা খাবার, রাস্তার সব ময়লা গিয়ে পড়ে। তার চেয়ে চলো ভালো কোনো রেস্টুরেন্টে যাই, বেশি সময় লাগবে না, জাস্ট 10 মিনিট। এখানে কাছে কয়েকটা রেস্টুরেন্ট আছে। না, চলো তো, আমি ফুচকাই খাবো। ফুচকা আমার খুব প্রিয়। রাস্তার খোলা খাবার হলেও রেস্টুরেন্টের খাবারের থেকে এই ফুচকার টেস্ট বেশি, আনন্দটা অন্যরকম। সুপ্তি অপূর্বকে টেনে ফুচকার কাছে নিয়ে যায়। অপূর্ব সুপ্তিকে অনেক বুঝালো, কিন্তু সুপ্তির বায়না সেইখানেই খাবে। ফুচকাওয়ালার কাছে গিয়ে সুপ্তি বলে, মামা, বেশি করে ঝাল দিয়ে ফুচকা দেন। সুপ্তির কথা শুনে অপূর্ব বলে, এই না, এত ঝাল খাওয়া ঠিক না। ঝাল ছাড়া ফুচকা আর না খাওয়ার সমান, আমি ঝাল দিয়েই খাবো। ফুচকাওয়ালা ফুচকার প্লেট হাতে দিলে সুপ্তি গপাগপ খাওয়া শুরু করে। সুপ্তির খাওয়া দেখে অপূর্ব লোভাতুরভাবে সুপ্তির মুখের দিকে তাকিয়ে থাকে। একের পর এক মুখে দিয়েই যাচ্ছে। ঝালে ঠোঁট সহ সারা মুখ লাল হয়ে গেছে। চোখ থেকে পানি পড়ছে। চোখের পানি আর নাকের পানি মিশে একাকার, তবুও সুপ্তি খেয়েই যাচ্ছে। সুপ্তির খাওয়া দেখে মনে হচ্ছে ফুচকাগুলো না জানি কত টেস্টি। অপূর্বের ইচ্ছে করছে সুপ্তির থেকে ফুচকা নিয়ে খেয়ে দেখতে। সুপ্তি খেতে খেতে অপূর্বের দিকে তাকিয়ে দেখে অপূর্ব তার দিকেই তাকিয়ে আছে। সুপ্তি একটা ফুচকা অপূর্বের দিকে দিয়ে বলে, হা করো। আমি খাবো না, তুমি খাও। আমি হা করতে বলছি না। সুপ্তির কড়া গলা শুনে অপূর্ব হা করলে সুপ্তি অপূর্বের মুখে ফুচকা গুজে দেয়। অপূর্বের তো ঝালে শেষ হয়ে যাচ্ছিল। ঝালে অপূর্বের চোখে পানি চলে আসে। সুপ্তি আরও একটা ফুচকা অপূর্বের দিকে দিয়ে বলে, নাও আর একটা। না বাবা, তুমি খাও, আমি আর খাবো না। কি ঝাল, তুমি খাচ্ছ কি করে? এটাই তো মজার, ফুচকা খাবে আর ঝালে লাল হবে না, তাহলে কিসের ফুচকা খেলে? আর দুটো আছে, একটা তোমার আর একটা আমার। আমি খাবো না, দুটোই তোমার। অপূর্ব না করা সত্ত্বেও সুপ্তি জোর করে অপূর্বের মুখে ফুচকা ঢুকিয়ে দেয়। বাধ্য হয়ে অপূর্বকে খেতে হয়। ফুচকা খেয়ে অপূর্ব পানি খেতে খেতে পেট ভরে ফেলে। ঝালের জন্য সে কথাই বলতে পারছে না। অপূর্বের মনে হচ্ছে তার মুখের ভেতর কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ইস, এত ঝাল ফুচকা মেয়েরা কেমনে খায় আল্লাহই জানে। দুটো খেয়ে অপূর্বের মুখে আগুন জ্বলছে। বেশি খেলে হয়তো আজ সারাদিন পানিতে নেমে থাকতে হতো।
কিন্তু সুপ্তি সেরকম কোনো রিয়াকশনই ছিল না। অপূর্ব বারবার অদ্ভুতভাবে সুপ্তিকে দেখছিল এভাবেই। দুজনে অনেকক্ষণ একসাথে ঘুরে গল্প করে। এভাবে তারা বিকালটা নদীর পাড়ে কাটিয়ে দেয়। সুপ্তি বলে, চলো এবার বাসায় যাওয়া উচিত। এর বেশি দেরি করলে বাসায় সমস্যায় পড়তে হবে। আর একটু থাকি। আর নয়, চলো তো। দেখেছো কখন থেকে আসছি? আমি তো কলেজ ছুটির পর আর বাইরে থাকি না। এমনিতেই আব্বু অনেক প্রশ্ন করবে, এত দেরি হলো কেন, কোথায় ছিলি, কার সাথে ছিলি, আরো কত কি। এসব প্রশ্নের উত্তর তো আমাকেই দিতে হবে। এসব প্রশ্ন করলে বলো তোমার জামাইয়ের সাথে ছিলাম, নদীর পাড়ে এতক্ষণ জমিয়ে প্রেম করছিলাম তার সাথে। অপূর্বের কথা শুনে সুপ্তি অপূর্বের বাহুতে একটা কিল দিয়ে বলে, ফাজলামি করার জায়গা পাও না। আব্বু জানতে পারলে কি হবে জানো? সাথে সাথে পড়াশোনা বন্ধ করে বিয়ে দিয়ে দেবে। আমার তো এটা নিয়েই টেনশন হয়। আল্লাহ জানে আব্বু ভাইয়া আমাদের রিলেশনটা মেনে নেবে কিনা। কথাগুলো মনে হতেই সুপ্তির মন খারাপ হয়ে যায়। অপূর্ব সুপ্তির দুটি হাত চেপে ধরে বলে, মন খারাপ করো না তো, আমি আছি তো, কিছু হতে দিব না, সব ম্যানেজ করে নিব, ঠিক দেখে নিও। চলো এবার আমরা যাই, রিস্ক নিতে চাই না। ঠিক আছে চলো। অপূর্ব আর সুপ্তি নদীর পাড় থেকে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসে। একটাও খালি গাড়ি নেই। অপূর্ব আর সুপ্তি গাড়ির জন্য রাস্তা অপেক্ষা করতে থাকে। হঠাৎ সুপ্তির নজর পড়ে রাস্তার ওপর পাশে একটা লোক বিভিন্ন রকম কালারিং বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। বেলুন সুপ্তির খুব প্রিয়। সুপ্তি খুশিতে লাফিয়ে উঠে বলে, ওয়াও, বেলুন আমার খুব প্রিয়। অপূর্ব তাকিয়ে দেখে খুশিতে সুপ্তির চোখ উজ্জ্বল হয়ে গেছে। সুপ্তি অপূর্বকে কিছু না বলে যেই রাস্তা পার হতে যাবে এমনি একটা গাড়ি ফুল স্পিডে এসে সুপ্তিকে হালকা ধাক্কা মারে। সুপ্তি রাস্তার একপাশে গিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে। এতে সুপ্তি জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে অপূর্ব মূর্তির মতোই হয়ে যায়। অপূর্ব এক চিৎকার দিয়ে গিয়ে সুপ্তিকে ধরে। সুপ্তিকে এভাবে দেখে অপূর্ব অস্থির হয়ে ওঠে। অপূর্ব তো প্রায় কান্না করে দেয়। পাশে থাকা একটা দোকান থেকে পানির বোতল এনে সুপ্তির মুখে পানি ছিটা দিলে সুপ্তির জ্ঞান ফিরে আসে। সুপ্তি চোখ দুটি মেলে তাকাতেই অপূর্ব সুপ্তিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অপূর্বকে কাঁদতে দেখে সুপ্তি আবুল হয়ে যায়। কোনো ছেলে যে এভাবে কাঁদতে পারে এটা সুপ্তি আগে জানতো না। অপূর্ব সুপ্তিকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। সুপ্তির এমন মনে হচ্ছে অপূর্ব যদি পারতো তাহলে হয়তো এখন সুপ্তিকে নিজের বুকের ভেতর ঢুকিয়ে নিত। হঠাৎ সুপ্তির নজর যায় তাদের আশেপাশের লোকজনের উপর। সবাই তাদের দিকেই চেয়ে দেখছে। লোকজন এমনভাবে তাকিয়েছিল যে সুপ্তির মনে হচ্ছিল বিনা টিকেটে সবাই সিনেমা দেখছে। সুপ্তি নিজের মুখটা অপূর্বের কানের কাছে এনে আস্তে করে বলে, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কান্না থামিয়ে আমাকে ছাড়ো। দেখো লোকজন আমাদের দিকে তাকিয়ে আসে। সুপ্তির কথা শুনে অপূর্ব চোখ তুলে তাকিয়ে দেখে সত্যিই লোকজন তাদের দিকে তাকিয়ে দেখছে। অপূর্ব সুপ্তিকে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে বলে, দেখুক তাতে আমার কি, জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। এখন যদি তোমার কিছু হয়ে যেত আমার কি হতো তখন? অপূর্বের গলা ভারী শোনাচ্ছিল। সুপ্তি বুঝতে পারছে সত্যি অপূর্ব অনেকটা ভয় পেয়েছিল, কারণ ছেলেরা একটু আঘাতে কখনো কাঁদে না। সুপ্তি মোড চেঞ্জ করার জন্য বলে, ভালোই তো হতো তুমি নতুন একটা জিএফ পেতে, পরে তার সাথে প্রেম করতে, আমাকে ভুলে যেতে, আর কি হতো। সুপ্তির কথা শুনে অপূর্ব সুপ্তিকে ছেড়ে দিয়ে বলে, বেয়াদব মেয়ে, এক চর মেরে তোমার গাল ফাটিয়ে দিব। আর একটাও বাজে কথা বললে আমি ভয়ে মরছি আর তুমি আমাকে নিয়ে মজা করছো। অপূর্ব রাস্তা থেকে উঠে সুপ্তিকেও টেনে তুলে বলে, দেখি কোথায় কোথায় ব্যথা পেয়েছো। মাথায় একটু আঘাত লেগেছে, আর মনে হয় হাতের মাঝে মাঝে কোথাও একটু কেটে গেছে, জ্বালা করছে। কই দেখি। না দেখতে হবে না, চলো। কেন দেখতে হবে না শুনি? আরে তুমি দেখে কি করবে? আর আমি কি এখন রাস্তায় দাঁড়িয়ে তোমাকে আমার শরীর দেখাবো? ঠিক আছে চলো, আগে ডাক্তার দেখাই। না না, ডাক্তার দেখাতে হবে না, বাসায় চলো, আমার জন্য সবাই অপেক্ষা করছে। করুক অপেক্ষা, আগে ডাক্তার দেখাবো তারপর অন্য কিছু। প্লিজ শোনো, আমি বাসায় গিয়ে মেডিসিন লাগিয়ে নিব। গুরুতর কিছু হয়নি। আমি এত বাহানা শুনবো না, আগে ডাক্তারের কাছে যাব, পরে বাসায় যাব। সুপ্তি বারবার বারণ করার পরও অপূর্ব সুপ্তির কোনো কথাই শুনল না। অপূর্ব সুপ্তিকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার দেখিয়ে সন্ধ্যার দিকে ফিরে আসে। সুপ্তিকে তাদের বাসার সামনে নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে আসে। সুপ্তি অনেকটা ভয়ে নিজের বাসায় ঢুকে। এর আগে কখনো সে এত লেট করে বাসায় আসেনি। দরজা খুলে রুমে ঢুকতেই দেখে তার বাবা ড্রয়িং রুমে বসে আছে। সুপ্তি শব্দ না করে নিজের রুমে যেতে লাগলে তার বাবার ডাকে দাঁড়িয়ে পড়ে। সুপ্তির বাবার কণ্ঠটা এতটা গম্ভীর শোনালো যে ভয়ে সুপ্তির গলা শুকিয়ে গেল।
সুপ্তি জানে না তার বাবা তাকে কি বলবে, তবুও তার অনেক ভয় করছে। সুপ্তির বাবা ভাই সুপ্তিকে অনেক ভালোবাসে। মা মারা গেলেও কোনোদিন সেটা বুঝতে দেয়নি তার বাবা। সবসময় ভালোবাসায় ভরিয়ে রেখেছে, আগলে রেখেছে সুপ্তিকে। সবার কাছ থেকে অসম্ভব ভালোবাসা পেয়েছে সুপ্তি। যা আবদার করে তার বাবা ভাই সব পূরণ করে। এর আগে সুপ্তির এত ভয় কখনো লাগেনি, কিন্তু আজ কেন যেন এত ভয় লাগছে সুপ্তি বুঝতে পারছে না। সুপ্তি ভয়ে ভয়ে তার বাবার দিকে ফিরে তাকায়। তার বাবা একটু এগিয়ে এসে বলে, আজ এত লেট কেন? সুপ্তি কাপা কণ্ঠে বলে, আসলে আজ একটু ঘুরতে গিয়েছিলাম, তাই লেট হয়ে গেছে। দুপুরে কি খেয়েছিস? ফুচকা খেয়েছি। এরকম করলে হবে? শরীর ঠিক থাকবে এসব খাবার খেলে? যা করবি তার আগে খেয়ে নিবি, খেয়ে তারপর ঘোরাঘুরি করবি যত মন চায়। যা এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, কিছু খেয়ে নিবি। বাবার কথা শুনে সুপ্তি তার বাবার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সুপ্তি মনে করেছিল আজ এত দেরি করে আসার জন্য নিশ্চয়ই তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, কিন্তু তার ভাবনার মধ্যে কিছুই হলো না। এবার সুপ্তির অনেকটা ভালো লাগছে, খুশির ঠেলায় নাচতে ইচ্ছে করছে। সুপ্তি নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানার উপর হয়ে শুয়ে অপূর্বকে কল করে। রিংটোনটা শব্দ হতেই অপূর্ব কলটা রিসিভ করে। কি করছো? শরীর কি এখনো ব্যথা করছে? ফ্রেশ হয়েছো? কিছু খেয়েছো? ওষুধ খেয়েছো? অপূর্ব একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, কোনোটার আনসার দেওয়ার সুযোগও সুপ্তি পাচ্ছে না। অপূর্বের প্রশ্নের ভান্ডার শেষ হলে সুপ্তি বলে, এত প্রশ্ন একসাথে করলে কোনটা উত্তর দিব বলো তো? সবগুলোর উত্তরই দিবে। কি করছো এখন? শুয়ে আছি। জানো আমি যে এত লেট করে বাসায় ফিরলাম, তার জন্য আব্বু আমাকে কিছু বলেনি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আমার খুব ভালো লাগছে। বলবে কেন? উনি তো জানেন ওনার মেয়ের সাথে জামাইও ছিল, আর ওনার জামাই যতক্ষণ ওনার মেয়ের পাশে আছে ততক্ষণ কোনো টেনশন করতে হবে না। হ্যাঁ বলেছে তোমাকে। আব্বু যদি জানতো আমি কোনো ছেলের সাথে ছিলাম, তাহলে আমার বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিত। যাই হোক, বাদ দাও এসব কথা। এখন কি করছো তুমি? এই তো মাত্র ফ্রেশ হয়ে আসলাম। তুমি কি করছো? এই আমি শুয়ে আছি। আচ্ছা এখন রাখি, ফ্রেশ হয়ে আসি, পরে কথা হবে। ওকে যাও। অপূর্ব সুপ্তির সাথে কথা বলে ফোনটা রাখতেই তার মা রুমে আসে। অপূর্ব তার মাকে দেখেই জড়িয়ে ধরে, এত শক্ত করে জড়িয়ে ধরে যে তার মা নড়তেও পারছিল না। অপূর্বর মা বলে ওঠে, কি করছিস? ছাড়, এভাবে কেউ জড়িয়ে ধরে? অপূর্ব তার মায়ের কথা শুনে হালকা একটু লুজ করে ধরে, কিন্তু ছাড়েনি। আম্মু। কি ব্যাপার? আজ এত খুশি? আমি দুনিয়ার সব থেকে বেশি খুশি। অপূর্বের কথা শুনে অপূর্বের বাবা দরজার সামনে দাঁড়িয়ে বলে, নিশ্চয়ই কাউকে আবার নিজের জালে আবদ্ধ করেছো, নয়তো এত খুশির কারণ দেখি না। অপূর্ব দরজার সামনে তার বাবাকে দেখে তার মাকে ছেড়ে দেয়। অপূর্বের হাসি খুশি মুখটা মলিন হয়ে যায়। অপূর্ব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অপূর্বের মা বলে, তোমার চোখে কি কোনোদিন আমার ছেলেটার ভালো পড়বে না? সব সময় আমার ছেলেটার দোষ খুঁজে বেড়াও। তোমার ছেলে ভালো থেকে খারাপটা বেশি করে, তাই তার খারাপ দিকটা বেশি চোখে পড়ে। তাছাড়া ইদানিং তোমার ছেলের মধ্যে কিন্তু একদম ঠিক লাগছে না। আমি বিষয়টা নিয়ে খুব টেনশন আছি। কোন দিন কি যন্ত্রণা আসবে সেটা শুধু বুঝতে পারছি না। কথাগুলো বলে অপূর্বের বাবা রুম থেকে বের হয়ে যান। অপূর্বের মনটা খারাপ হয়ে যায়। অপূর্ব গিয়ে সোফায় বসে যায়। অপূর্বের মা গিয়ে পাশে বসে অপূর্বের মাথায় হাত দিয়ে বলে, তোমার চোখে কি কোনোদিন আমার ছেলেটার ভালো পড়বে না? সব সময় আমার ছেলেটার দোষ খুঁজে বেড়াও। তোমার ছেলে ভালো থেকে খারাপটা বেশি করে, তাই তার খারাপ দিকটা বেশি চোখে পড়ে। তাছাড়া ইদানিং তোমার ছেলের মধ্যে কিন্তু একদম ঠিক লাগছে না। আমি বিষয়টা নিয়ে খুব টেনশন আছি। কোন দিন কি যন্ত্রণা আসবে সেটা শুধু বুঝতে পারছি না। কথাগুলো বলে অপূর্বের বাবা রুম থেকে বের হয়ে যান। অপূর্বের মনটা খারাপ হয়ে যায়। অপূর্ব গিয়ে সোফায় বসে যায়। অপূর্বের মা গিয়ে পাশে বসে অপূর্বের মাথায় হাত দিয়ে বলে, মন খারাপ করিস না, জানিসই তো তোর বাবা এরকমই। আব্বু আমাকে কোনোদিনও বুঝলো না। আমি কি এতটাই খারাপ? সব সময় সবার ক্ষতি করি? কথাগুলো বলে অপূর্বের রুম থেকে বের হয়ে আসে। অপূর্বের মাও পেছন পেছন এসে বলে, কোথায় যাচ্ছিস? শোন। অপূর্ব তার মাকে পাত্তা না দিয়ে বাসা থেকে বের হয়ে সুপ্তি বাসার সামনে গিয়ে সুপ্তিকে কল করে। একের পর এক কল করেই যাচ্ছে, কিন্তু সুপ্তি কল রিসিভ করছে না। অপূর্বের এবার রাগ লাগছিল। এমনিতেই বাসা থেকে কতগুলো কথা শুনে আসলো, এখন আর আবার এই মেয়ে ফোন রিসিভ করছে না। অপূর্ব দেয়াল টপকে পানির পাইপ থেকে উপরে উঠে চলে আসে। ব্যালকনি দিয়ে রুমে ঢুকে সুপ্তির রুমে ঢুকে যায়।
সুপ্তি ওয়াশরুম থেকে মাত্রই শাওয়ার নিয়ে রুমে এসে চমকে যায়। এই সময় অপূর্ব এখানে কি করছে? একটু আগেই তো দুজনে দেখা হয়েছিল। সুপ্তি অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? সুপ্তির কথা শুনেও অপূর্ব কিছু বলেনি। অপূর্ব সুপ্তিকে অপলক দৃষ্টিতে দেখছিল। চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল, গায়ে টাওয়াল জড়ানো। অপূর্ব ধীর পায়ে সুপ্তির দিকে এগিয়ে যেতে থাকে। অপূর্বকে এগোতে দেখে সুপ্তি পেছনে যেতে থাকে। সুপ্তি পেছনে যেতে যেতে দেয়ালের সাথে পিঠ ঠেকে যায়, তবু অপূর্ব এগিয়ে যেতেই থাকে। অপূর্ব একদম সুপ্তির সাথে মিশে যায়। অপূর্ব সুপ্তির এত কাছে চলে আসে যে তাদের মাঝে আর কোনো ফাঁকা নেই। সুপ্তির নিঃশ্বাস ভারী হয়ে আসছে। অপূর্ব সুপ্তির এত কাছে চলে আসে যে তাদের মাঝে আর কোনো ফাঁকা নেই। সুপ্তির নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বুকের ভেতরে কেউ যেন হাতুড়ি দিয়ে পিটোচ্ছে। সুপ্তির ঠোঁট সহ সারা শরীর কাঁপুনি দিচ্ছে। অপূর্ব সুপ্তির ঠোঁট দেখে যেন পাগল হওয়ার উপক্রম। নিজেকে কিছুতেই স্থির করতে পারছে না। অপূর্ব নিজের আঙ্গুল দিয়ে আলতো করে সুপ্তির ঠোঁট স্পর্শ করতেই সুপ্তি পাথর হয়ে যায়। চোখ দুটো বন্ধ করে ফেলে, ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। অপূর্ব সুপ্তির কোমর জড়িয়ে ধরে সুপ্তিকে নিজের সাথে আরও মিশিয়ে ফেলে। অপূর্ব নিজের নাক সুপ্তির মুখে ঘষতে থাকে। সুপ্তি অপূর্বের টি শার্ট খামচে ধরে। অপূর্ব ফিস ফিস করে বলে ওঠে, কেন কিস ইউ জান? অপূর্বের কথায় সুপ্তি কিছু বলেনি। সে চোখ বন্ধ করেই রেখেছে। অপূর্ব যেন নিজেকে কন্ট্রোল করে রাখতে পারল না। সে সুপ্তির ঠোঁটে ডুব দেয়। পাগলের মতো সুপ্তির ঠোঁটে কিস করতে থাকে। সুপ্তি অপূর্বের মাথার চুল শক্ত করে খামচে ধরে। চলতে থাকে দুজনের পাগলামো। অনেকক্ষণ পর অপূর্ব সুপ্তির ঠোঁট ছেড়ে দিয়ে তাকিয়ে দেখে সুপ্তি তখনও নিজের চোখ দুটো বন্ধ করে রেখেছে। অপূর্ব সুপ্তিকে বিছানায় ফেলে দিয়ে নিজের সুপ্তির উপর সমস্ত ভর দিয়ে সুপ্তির গলায় পাগলের মতো হামলে পড়ে। অপূর্ব কি করছে বা কি করতে যাচ্ছে তা সেদিকে কোনো হুঁশ নেই। অপূর্ব সুপ্তির গলা থেকে আস্তে আস্তে নিচে নামতে থাকে। অপূর্ব সুপ্তির পরনের টাওয়ালে হাত রাখতে সুপ্তি অপূর্বর হাত ধরে ফেলে। অপূর্বের স্পর্শে সুপ্তিও পাথর হওয়ার মতো হয়ে যায়। জীবনে প্রথম কোনো ছেলের স্পর্শ, এই স্পর্শ যে কাউকে এত পাগল করে দেয় এর আগে সুপ্তির এটা জানা ছিল না। সুপ্তিরও এটা ইচ্ছে করছে আজ সুখের সর্বোচ্চ সীমায় পৌঁছে যেতে। কিন্তু এই সময়ে হঠাৎ করে বাইরে থেকে সুপ্তির বাবার গলা ভেসে আসে। সুপ্তির দরজায় নক করে সুপ্তিকে ডাকতে শুরু করে তিনি। সুপ্তি অপূর্বকে জোরে এক ধাক্কা মেরে উঠে বসে। অপূর্ব সুপ্তির ধাক্কা সামলাতে না পেরে নিচে ফ্লোরে পড়ে যায়। অপূর্ব ফ্লোরে পড়ে আবালের মতো হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছে না। অপূর্ব বোকার মতো সুপ্তির দিকে তাকিয়ে থাকে। সুপ্তি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বলে, কি হলো, এখনো বসে আছো কেন? শুনছো না আব্বু দরজায় নক করছে? তুমি তাড়াতাড়ি যাও, আব্বু তোমাকে দেখলে উপায় নেই। সুপ্তি তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে যায়। চেঞ্জ করে এসে দেখে অপূর্ব আগের মতোই নিচে বসে আছে। সুপ্তি অপূর্বের সামনে গিয়ে বলে, এখনো বসে আছো কেন? তাড়াতাড়ি যাও। আমি যাব না। অপূর্বের কথা শুনে সুপ্তি অবাক হয়ে বলে, যাবে না মানে কি? যাব না মানে যাব না। তুমি যাও, আঙ্কেল ডাকছে, দরজা খুলে দাও। মানে কি? আব্বু আমার রুমে ঢুকে যদি তোমাকে দেখে তাহলে কি হবে জানো? ইস, এমন করছো কেন? যাও প্লিজ। সরি, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। তুমি এখন যাও প্লিজ, যাও। আমাকে এভাবে ফেলে দিলে কেন? আমার কি ব্যথা লাগে না? সরি, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। তুমি এখন যাও প্লিজ, যাও। সুপ্তি অপূর্বকে টেনে তুলে ব্যালকনিতে নিয়ে আসে। অপূর্ব মুখটা কালো করে রাখে। সুপ্তি ভালো করে বুঝতে পারছে অপূর্ব রাগ করেছে। সুপ্তি একটু এগিয়ে গিয়ে অপূর্বের পায়ে ভর দিয়ে অপূর্বের ঠোঁটে গভীরভাবে একটা চুমু খায়। অপূর্ব কল্পনা করেনি সুপ্তি কখনো এটা করবে। এতক্ষণে সব অভিমান আকাশে উড়ে যায়। সুপ্তি অপূর্বের চুলগুলো ঠিক করে দিয়ে বলে, আম সরি, এবার যাও, মন খারাপ করো না লক্ষ্মীটি। অপূর্ব সুপ্তির কোমরে আঁকড়ে ধরে সুপ্তির ঠোঁটে চুমু খেতে নিলে সুপ্তি আঙুল দিয়ে অপূর্বের ঠোঁট চেপে ধরে বলে, এখন যাও প্লিজ প্লিজ। একটু অন্য সময়, এখন না, যাও তো। সুপ্তি অপূর্বকে একমতে জোর করে বের করে। অপূর্ব নিচে নেমে আসলে সুপ্তি জোরে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, পাগল একটা। সুপ্তি ব্যালকনির দরজা বন্ধ করে রুমে ঢুকে যায়। এসে রুমের দরজা খুলে দেখে দরজার সামনে তার বাবা আর ভাবি দাঁড়িয়ে আছে। সুপ্তির বাবা সুপ্তিকে ভালো করে দেখে বলে, এত লেট হচ্ছে কেন দরজা খুলতে? ওয়াশরুমে ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, এখন চল কিছু খেয়ে নিবি। এত সময় কেউ না খেয়ে থাকে? এভাবে চললে কয়দিন পর অসুস্থ হয়ে যাবে। চলো।
সুপ্তি তার বাবার সাথে গিয়ে খেয়ে নেয়। তারপর বাবা আর ভাবির সাথে বসে গল্প করতে থাকে। অপূর্ব বাসায় গিয়ে তার গিটারটা বের করে ব্যালকনিতে গিয়ে বসে। অনেক দিন ধরে গিটারটা হাতে নেওয়া হয়নি। অপূর্বের আজ এত ভালো লাগছে যে চারপাশে যা দেখছে সব কিছুই রঙিন লাগছে। অসম্ভব ভালো লাগা কাজ করছে বুকের ভেতরে। এত সুখের আগে কখনোই পায়নি অপূর্ব। বাইরে মৃদু বাতাস আর ভেতরে তীব্র আনন্দ। মুহূর্তটা যেন একদম অন্যরকম। অপূর্ব মোবাইলটা হাতে নিয়ে সুপ্তির একটা ছবি বের করে তন্ময় হয়ে তার দিকেই তাকিয়ে থাকে। টানা কাজল কালো হরিণী দুটি চোখ, গোলাপি দুটি ঠোঁট, যা মুহূর্তে হৃদয় ছুঁয়ে যায়। অপূর্ব মোবাইলটা বুকের মাঝে চেপে ধরে। ভালোবাসা কি অমায়িক বিষয়? কত রকম মায়া মমতা জড়িয়ে নেয় দুটি হৃদয়। দুদিন আগেও এই মেয়েটাকে চিনত না অপূর্ব, আর আজ এই মেয়েটাকে নিয়ে তার সমস্ত জগৎ। প্রতিটা মুহূর্ত সুপ্তিকে নিয়ে চিন্তা করা ছাড়া তার অবসর সময় কাটেই না। কাজের ফাঁকে ফাঁকেও কল্পনায় কথা হয় দুজনাতে। ঘুমের রাতেও স্বপ্নে এঁকে যায় হৃদয়। প্রতিটা দিন শুরু হয় সুপ্তিকে নিয়ে। একটা দিনও যেন কাটতে চায় না সুপ্তিহীনা। কি অদ্ভুত এক খেলা ভালোবাসা, ভালোবাসায় ভরপুর জীবন। এসব চিন্তা করতে সত্যিই ভালো লাগছে অপূর্বের। অপূর্ব চোখ দুটো বন্ধ করে গিটার বাজাতে থাকে। এমন সময় তার মা রুমে ঢুকে। অপূর্বের কাঁধে হাত রাখতে অপূর্ব চোখ খুলে তাকিয়ে দেখে তার মা। অপূর্ব গিটারটা পাশে রেখে তার মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলবে? আসলে তোর বাবা তোর জন্য মেয়ে দেখেছে। গতকাল আমাকে মেয়ের ছবিও দেখিয়েছিল। তোকে বলার মতো সময় সুযোগ কোনোটাই পেলাম না। আমার অবশ্য মেয়ে দেখে পছন্দ হয়েছে। এখন তুই দেখে বল পছন্দ হয় কি না। মায়ের কথা শুনে অপূর্ব বড় ধরনের একটা শক খায়। অপূর্ব আমতা আমতা করে বলে, এখন বিয়ে? এত তাড়াতাড়ি কেন? এত তাড়াতাড়ি হলো কোথায়? যথেষ্ট বয়স হয়েছে বিয়ের। তাছাড়া প্রত্যেক বাবা মায়ের এটা দায়িত্ব। এই নে দেখ মেয়েটাকে, আমার মনে হয় তোরও পছন্দ হবে। অপূর্বের মা ছবিটা অপূর্বের দিকে এগিয়ে দেয়। অপূর্ব বসা থেকে উঠে বলে, আম্মু, এখন আমি বিয়ে করতে পারবো না। মানে এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করতে চাই। অপূর্বের কথা শুনে অপূর্বের মা অপূর্বের দিকে তাকিয়ে থাকে। অপূর্ব তার মায়ের কোলে মাথা রেখে বলে, বিশ্বাস করো আম্মু, সুপ্তি খুব ভালো মেয়ে। তোমার সুপ্তিকে পছন্দ হবে। রূপে গুণে কোনো দিক দিয়ে সে কম নয়। অপূর্বের কথা শুনে অপূর্বের মা বলে, মেয়ের বাসা কোথায়? বাবার নাম কি? আমাদের সব ইনফরমেশন দে। আমরা গিয়ে তাদের সাথে কথা বলে আসব। তার আগে তোর আব্বুর সাথে কথা বলতে হবে, দেখি কি বলে। সব দিব, কিন্তু আমাকে একটু সময় দাও প্লিজ। এখন সুপ্তির পড়াশোনা রানিং। এখন ওর বাবা ভাই বিয়ে দিবে না। কয়েকটা দিন যাক, পরে কথা বলবো। ঠিক আছে, তবে সেটা যেন খুব বেশি দেরি না হয়। জানিসই তো তোর বাবা যা বলে তা খুব তাড়াতাড়ি করে। আমি না হয় কয়দিন বলে তোর বাবার থেকে সময় নেব। আম্মু, এখন আব্বুকে সব ব্যাপারে কিছু বলো না। সময় হলে আমিই বলবো। এখন কোনো অজুহাত দিয়ে আটকে রাখো প্লিজ। অজুহাত দিয়ে বেশি দিন রাখা যাবে না। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিবি। আমি মেয়েটাকে দেখতে চাই। ঠিক আছে, দেব। অপূর্বের মা অপূর্বের রুম থেকে চলে গেলে অপূর্ব মোবাইল বের করে সুপ্তিকে কল করে। কয়েকবার কল হওয়ার পরও সুপ্তি কল রিসিভ করেনি। অপূর্বের খুব রাগ লাগছে। এই মেয়েটা সব সময় এমন করবে, কল করলেও রিসিভ করবে না। এমনিতে অপূর্ব টেনশনে পড়ে গেছে। তার বাবা একবার যা বলে তাই করে। যেহেতু বিয়ের কথা একবার বলেছে, এখন যতদিন বিয়ে না করাবে ততদিন শান্তিতে থাকতে দিবে না। অপূর্ব বিষয়টা সুপ্তির কাছে শেয়ার করতে চেয়েছিল, কিন্তু তার পারছে না। কই, সুপ্তি তো কল রিসিভই করছে না। অপূর্ব কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার সুপ্তিকে কল করে। 2-3বার কলটা হওয়ার পর রিসিভ করে। অপূর্ব বলে, এই মেয়ে, তুমি এমন কেন? কখন থেকে কল করে যাচ্ছি, মোবাইলটা রেখে কোথায় যাও? একটিবার কলটা রিসিভ তো করবে নাকি? এমনিতে টেনশনে আছি, তার উপর তুমি কল রিসিভ করছো না। কেমন লাগে তখন? কোথায় ছিলে এতক্ষণ? কে আপনি? শব্দ দুইটা শোনার সাথে সাথে অপূর্ব চমকে ওঠে। পুরুষ কণ্ঠ। অপূর্ব বুঝতে পারছে না কে কলটা রিসিভ করেছে। সাথে সাথে অপূর্ব কলটা কেটে দেয়। অপূর্ব এবার আরও বেশি টেনশনে পড়ে যায়। তার মাথায় শুধু একটাই চিন্তা আসছে, সুপ্তি কি ওর জন্য কোনো প্রবলেমে পড়বে? অপূর্ব নিজের রুমে পায়চারি করতে থাকে। সুপ্তি খাবার খেয়ে রুমে এসে দেখে তার ভাই শুভ্র তার রুমে দাঁড়িয়ে আছে। এই সময় শুভ্রকে নিজের রুমে দেখে সুপ্তির কিছুটা ভয় লাগলো।
এমনিতেই তো তার ভাই কখনো তার রুমে আসে না, আজ হঠাৎ কি মনে করে? সুপ্তি আস্তে করে বলে। ভাইয়া তুমি আমার রুমে। সুপ্তির কথা শুনে সুপ্তির ভাই শুভ্র সুপ্তির দিকে ফিরে বলে। তোর ফোনে মাত্র একটা কল আসছিল, আমি রিসিভ করেছি। উপাস থেকে একটা ছেলে কথা বলছিল। ছেলেটার কথা শুনে মনে হলো তোর সাথে অনেক সময় কথা বলে। ছেলেটাকে? শুভ্রর কণ্ঠটা এতটা গম্ভীর ছিল যে সুপ্তি ভয়ে প্রায় কাঁপছিল। সুপ্তির বুঝতে বাকি রইল না তখন অপূর্বই কল করেছিল। শুভ্রর কথা শুনে সুপ্তি মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে থাকে। কি বলবে বুঝতে পারছে না সে। শুভ্র চিৎকার করে বলে। কি হলো, কথা বলছিস না কেন? ছেলেটাকে? শুভ্রের চিৎকার শুনে সুপ্তির ভাবি আর বাবা সুপ্তির রুমে চলে আসে। সুপ্তির ভাবি দেখে সুপ্তির গম্ভীর হয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে বৃষ্টি পড়ছে, আর শুভ্র অতিরিক্ত রেগে আছে। তিনি খুব ভালো করে বুঝতে পারলেন সুপ্তি কিছু গন্ডগোল করেছে। তিনি এসে সুপ্তির কাঁধে হাত রাখলেন। সুপ্তি তার ভাবির দিকে করুণ দৃষ্টিতে তাকায়। সুপ্তির বাবা বলে। কি হয়েছে, এত জোরে চিৎকার করলি যে? তোমার মেয়েকে এই প্রশ্নটা করো। তার মোবাইলে এখন ছেলেরাও কল করে। ভাবা যায় সব? এত কিছু হওয়ার পরেও তোমার মেয়ে কোনো ছেলের সাথে ফোনে কথা বলে? শুভ্রর কথা শেষ হলে তার বউ অর্পিতা বলে। আমার মাথা ঠিকই আছে। আমি মনে করেছিলাম সত্যি হতে এমন কিছু করবে না, কিন্তু এখন আমি নিজেকে তো আর অবিশ্বাস করতে পারি না। নিজের কানে যা শুনলাম তা তো ভুল প্রমাণিত হতে পারে না। শুভ্র, কি হয়েছে ব্যাপারটা আমাকে খুলে বলতো। আব্বু, আমি আমার রুমে যাচ্ছিলাম, তখন শুনলাম সুপ্তির কল বাজছে। তাই রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার, তাই রিসিভ করলাম। অপর পাশ থেকে একটা ছেলে কথা বলছিল, আর সুপ্তির সাথে এমনভাবে কথাগুলো বলছিল আমি শিওর সুপ্তির সাথে প্রায়ই কথা হয়। শুভ্রর কথা শুনে তার বাবাও রেগে যায়। সুপ্তির ভাবি অর্পিতা পরিস্থিতি বুঝে বলে। অর্পিতার কথা শুনে সুপ্তির বাবা বলে। দেখো, তোমাদের যা ইচ্ছা করো, কিন্তু আমি যদি শুনি সুপ্তি ও তার বোনের মতো ভুল করেছো, ছেলের ফাংশনে জড়িয়েছে, তাহলে সেই দিন আমার থেকে খারাপ কেউ হবে না। কথাগুলো বলে তিনি নিজের রুমে চলে আসেন। শুভ্র একটু এগিয়ে এসে বলে। তুমি যা বলছো সেটা হলেও ভালোই। এর বাইরে যদি কিছু থেকে থাকে তাহলে সুপ্তির খবর আছে। তুমি সুপ্তিকে বোঝাও, আমরা ওকে খুব ভালোবাসি, ও যেন আবার কোনো ভুল না করে। শুভ্র কথাগুলো বলে রুম থেকে বের হতে যেতে লাগলে অর্পিতা বলে। ফোনটা এখন থেকে আমার কাছে থাকবে। সুপ্তির এখন আর ফোনের দরকার নেই। যার সাথে দরকার হবে আমাকে বলতে বলো, নয়তো বাড়িতে ল্যান্ডলাইনে কল করবে। সুপ্তির ভাই নিজের রুমে চলে যায়। সুপ্তির ভাই চলে যেতেই সুপ্তি তার ভাবিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অর্পিতা অনেক কষ্টে সুপ্তির কান্না থামায়। সুপ্তি আর অর্পিতা দুজনেই পাশাপাশি বসে আছে। দুজনেই নীরব, কেউ কারোর সাথে কথা বলছে না। অর্পিতা ইচ্ছে করেই কিছুক্ষণ চুপ করে থাকলো। এতে সুপ্তি নিজেকে সামলে নিতে পারবে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর অর্পিতা বলে। ভাবি আমি অপূর্বকে ভালোবাসি। ভাবি বিশ্বাস করো, অপূর্ব আমাকে অনেক ভালোবাসে। ভাবি প্লিজ কিছু একটা করো আমার জন্য। সুপ্তি আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। সুপ্তি সারা রাত ঘুম হলো না, আর বারবার ওর অপূর্বের কথা মনে পড়ছিল। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল আর চোখ দিয়ে পানি ঝরছিল। এত কষ্ট আগে কখনো পায়নি সুপ্তি। ভালোবেসে আজ যতটা কষ্ট পেল। ভোরের দিকে সুপ্তির চোখ দুটো লেগেছিল। এর আগে শুধু কান্নাই করেছে। হাজার কথা মনের মধ্যে হানা দিল। অপূর্ব নিশ্চয়ই আমার কলের জন্য অপেক্ষা করছে, নিশ্চয়ই আমাকে খুব মিস করছে। এখন কি করছে? আমার অপেক্ষায় আছে নাকি ঘুমিয়ে গেছে? আর কত কি মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অপরদিকে অপূর্বের চিন্তায় পড়ে যায় যে কলটা রিসিভ করলো কে, কোনো প্রবলেম হলো কি না। এরপর অপূর্ব সুপ্তিকে আরও কয়েকবার কল করেছিল, কিন্তু ফোন সুইচ অফ। এতে অপূর্বের টেনশন আরও বেড়ে যায়। সুপ্তির সাথে কথা বলতে না পেরে অপূর্বের অস্থিরতা আরও বেড়ে গেছে। বাসার সবাই যখন ঘুমিয়ে তলিয়ে, তখন অপূর্ব বাসা থেকে বের হয়ে সুপ্তির ফ্ল্যাটের সামনে চলে আসে। সুপ্তির ব্যালকনির দরজা জানলা বন্ধ। এটা দেখে অপূর্বের আরও বেশি খারাপ লাগছিল। অপূর্ব কোনোভাবেই সুপ্তির সাথে যোগাযোগ করতে পারছিল না। অপূর্ব সারা রাত সুপ্তির বাসার সামনেই দাঁড়িয়ে থাকে। অবশেষে ভোর 6টায় নিজের বাসায় ফিরে আসে। সারা রাত না ঘুমিয়ে থাকার জন্য অপূর্বকে খুব এলোমেলো লাগছিল। সকালে ব্রেকফাস্ট না করেই আজ অপূর্ব অফিসের জন্য বের হয়ে আসে। সকাল থেকে সে সুপ্তির জন্য অপেক্ষা করতে থাকে। অপূর্বের খুব নার্ভাস লাগছিল। একবার সুপ্তির ফোনে কল করে, একবার ঘড়ির দিকে তাকায়। হঠাৎ অপূর্ব দেখে সুপ্তি আসছে।
কিন্তু সুপ্তির চোখ মুখ একদম ফুলে গেছে। সুপ্তির মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। অপূর্ব একটাও সুপ্তির দিকে এগিয়ে গিয়ে বলল, তোমার ফোন বন্ধ কেন? তোমাকে কত কল করেছি জানো? রাতে তো একজন পুরুষ তোমার ফোনটা রিসিভ করেছিল, তারপর থেকে তোমার ফোন অফ। কত টেনশনে যে আমার রাতটা কাটলো শুধু আমিই জানি। আর তোমার একই অবস্থা, মনে হয় সারা রাত ধরে কান্না করেছো, যার জন্য মুখের এই অবস্থা হয়েছে। তুমি সবসময় এত প্রশ্ন একসাথে করো কেন? একটা একটা করে করতে পারো না? আমি এমনই। এখন বলো কি সমস্যা হয়েছে? সুপ্তি অপূর্বকে সবটা বিষয় খুলে বললে অপূর্ব চুপটি হয়ে থাকে। সুপ্তি আবার কান্না করতে থাকে। অপূর্ব বলে, কান্না করো না, কিছু হবে না, আমি আছি। তুমি আমার ফ্যামিলির লোকদের তো চিনো না, ওরা কখনোই আমাদের রিলেশনটা মেনে নেবে না। আমাদের ভালোবাসা সত্যি হলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুমি প্লিজ একটু শান্ত হও, আমি বাসায় গিয়ে আম্মুর সাথে কথা বলবো। আব্বু আম্মুকে কালকেই তোমাদের বাসায় পাঠাবো। না, এখন এটা করো না, তাহলে সমস্যা হবে। আর আমার আব্বু যদি জানে আমাদের রিলেশনের কথা, তাহলে দুনিয়া উল্টে গেলেও তোমাকে আর আমাকে এক হতে দেবে না। তাহলে কি করব বলো? কি করলে তোমার আব্বু ভাই আমাকে মেনে নিবে? আর একটা ছেলে খারাপ ছিল বলে কি সব ছেলেরাই খারাপ? সবাই কি এক? জানি না, আজ একটু সময় হবে তোমার? কেন? তোমার যদি অফিসে ইমার্জেন্সি কোনো কাজ না থাকে, তাহলে আমাকে নিয়ে কোথাও একটু যাও। দুজনে আজ কোথাও ঘুরতে চাই। এসব থেকে কিছুটা সময় দূরে থাকতে চাই। আজ তোমার ক্লাস নেই, ক্লাসে যাবে না? আমার কিছু ভালো লাগছে না, ইম্পর্টেন্ট ক্লাস নেই। ঠিক আছে তাহলে চলো। এই মোবাইলটা তোমার কাছে রাখো, শুধুমাত্র নিজের প্রয়োজনে কল দিলে বের করো, না হলে লুকিয়ে রাখবে। এমনিতেই আমার মোবাইলের প্রয়োজন পড়বে না। তোমার না পারলেও আমার পড়বে। আমি কল করব, রাখো ফোনটা। সুপ্তি কথা না বাড়িয়ে অপূর্বের হাত থেকে মোবাইলটা নিয়ে নিজের পার্সে রেখে দেয়। অপূর্ব সুপ্তিকে নিয়ে অনেক জায়গায় ঘুরে। এখন সুপ্তির অনেকটাই ভালো লাগছে, মনটাও হালকা লাগছে। সারাদিন সুপ্তি অপূর্বের সাথে থেকে 4টার দিকে বাসায় ফিরে আসে। এর বেশি লেট করলে বাসায় সবার সামনে জবাবদিহিতা করতে হবে। অপূর্ব সুপ্তিকে তার বাসার সামনে নামিয়ে রেখে সেও নিজের বাসায় চলে আসে। সারা রাত না ঘুমিয়ে থাকার জন্য সুপ্তি বিছানায় শুতেই ঘুমের রাজ্যে তলিয়ে যায়। অপূর্ব বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে, তারপর মোবাইলটা হাতে নিয়ে সুপ্তিকে কল করে। রিংটোন বাজছে, কিন্তু সুপ্তি কল রিসিভ করছে না। অপূর্ব তো খুব রাগ লাগছে। অনেকক্ষণ কল হওয়ার পরও সুপ্তি কল রিসিভ করেনি। করবেই কেমনে, মোবাইল তো সাইলেন্ট করা। অপূর্ব ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে যায়। সুপ্তির ঘুম ভাঙে একেবারে রাত 9টায়। ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখে অপূর্ব 63টা কল করেছে। সুপ্তি এবার শেষ। সুপ্তির এবার ভয় লাগলো, নিশ্চয়ই অপূর্ব রেগে আছে। অপূর্ব যখনই কল করে সুপ্তি তখনই অপূর্বর কল রিসিভ করতে পারে না। সুপ্তি ভয়ে ভয়ে অপূর্বকে কল করে। রিং হতে হতে কলটা কেটে যায়। সুপ্তি আবার অপূর্বের নাম্বার ডায়াল করে। এবার কলটা হতেই রিসিভ করে অপূর্ব, কিন্তু কোনো কথা বলে না। সুপ্তি ভয়ে ভয়ে বলে, আই এম সরি, আমি ঘুমিয়েছিলাম আর মোবাইল তো সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। কি হলো, কথা বলবে না? বললাম তো আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। কথা বল না প্লিজ, তুমি এভাবে থাকলে আমার খারাপ লাগে। তুমি সবসময় এমন করো কেন? কোনো দিনই একবার কল করলে তোমাকে পাই না। বললাম তো আমি ঘুমিয়ে গেছিলাম আর মোবাইল সাইলেন্ট ছিল, সরি। সরি বলার সময় সুপ্তির কণ্ঠটা কাঁপছিল। অপূর্ব বুঝতে পারছে এখন আর একটু কিছু বললেই সুপ্তি কান্না করে দিবে। অপূর্ব বলে, ইটস ওকে। কি করো এখন? মাত্র ঘুম থেকে উঠলাম, তুমি কি করো? আমিও ঘুমাচ্ছিলাম, তোমার কলের শব্দে ঘুমটা ভেঙে গেছে। খেয়েছো কিছু? না। তাহলে যাও ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, আমি পরে কল করব। আচ্ছা। অপূর্ব কলটা কেটে দিলে সুপ্তি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। আজ দিন ভালোই গেল সুপ্তির। ভালোবাসা হলো ফুলের বুকে থাকা সৌরভ। দুটি হৃদয় এক হলে এই সুগন্ধ ছড়ায়। ভালোবাসায় বাসায় ভরপুর হয়, চারদিকে রঙিন হয়ে ওঠে সব। সব সময় যদি এভাবেই থাকতো তাহলে ভালোবাসা হতে পৃথিবীর জান্নাত। সুপ্তি গুনগুন করে গান গাইতে গাইতে রুম থেকে বের হয়ে দেখে ড্রয়িং রুমে তার বাবা বসে খবরের কাগজ পড়ছে। সুপ্তি মাথা নিচু করে ডাইনিংয়ের রুমে যেতে লাগলে তার আব্বু বলে, শরীর খারাপ? না, শরীর ভালো আছে। তাহলে কলেজ থেকে আসার পর থেকে এত ঘুম পাচ্ছিলি কেন? আমি তো মনে করেছিলাম শরীর খারাপ লাগছে। আসলে আজ ক্লান্ত লাগছিল তো, তাই কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারছি না। এখন শরীর ঠিক আছে? তাহলে এখন গিয়ে খেয়ে নে। ইদানিং খাওয়া দাওয়া মনে হয় ঠিক সময় করছিস না, যার ফলে অল্পতেই ক্লান্ত হয়ে যাস।
সুপ্তি আর কোনো কথা না বলে সোজা ডাইনিং রুমে চলে আসে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ভাবির সাথে গল্প করে। সুপ্তি নিজের রুমে এসে উপর হয়ে শুয়ে অপূর্বের সাথে কথা বলতে থাকে। কতক্ষণ তাদের কথা চললো কেউ জানে না। সুপ্তি দুনিয়া ভুলে যায় যখন সে অপূর্বের সাথে কথা বলে। চারপাশে তখন সে শুধু অপূর্বকেই ফিল করে। ভালোবাসা কি অদ্ভুত মুগ্ধতায় ভরপুর। দুটি হৃদয় এক হলেই সুখ এসে ভিড় করে। সুখে দুঃখে খেলা চলে, আর দুটি প্রাণ হারিয়ে একে অপরের ভেতরে। সুপ্তিও যেন অপূর্বতে হারায়। সুপ্তি হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি মোবাইলটা বালিশের নিচে চাপা দিয়েও উঠে বসেই চমকে যায়। তার পেছনে তার ভাই শুভ্র দাঁড়িয়ে আছে। সুপ্তির কলেজে একদম শুকিয়ে যায় শুভ্রকে দেখে। শুভ্র কি শুনলো? কি জানে, কে জানে। মোবাইলটা কি দেখে ফেলেছে? সুপ্তির ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। বারবার ঢোক গিলতে থাকে। ভয়ে সুপ্তির কপালে ঘাম জমা হয়ে গেছে। হাত পাও একটু একটু কাঁপতে শুরু করেছে। শুভ্র গম্ভীর গলায় বলে, কার সাথে কথা বলছিলি? কই কারোর সাথে কথা বলিনি। আমি বাইরে থেকে শুনলাম তুই হেসে হেসে কারোর সাথে কথা বলছিলি। আমি তো গান গাইছিলাম। শুভ্র সারা রুম ভালোভাবে দেখে। ব্যালকনির দরজা ভালো করে আটকে দিয়ে সুপ্তির সামনে এসে বলে, আমি নিজের কানে তোকে কারোর সাথে কথা বলতে শুনেছি, কিন্তু কোনো প্রমাণ পেলে বুঝতি। আমি খুব ভালোই করে বুঝতে পারছি তুই কোনো গন্ডগোল পাকাচ্ছিস। আমি যা চিন্তা করছি সেরকম যদি কিছু হয় তাহলে তোর দুর্দিন শুরু। আর যদি আমি ভুল কিছু কল্পনা করে থাকি তাহলে ভালো। শুভ্র কিছুক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করে নিল। তারপর সুপ্তির পাশে বসে বলল, এখনও সময় আছে। উল্টাপাল্টা কিছু মাথা ঘুরপাক করলে বল। আমরা তোর ভালোই চাই। আবেগের ভয়ে তোর জীবন নষ্ট করিস না। একজনকে তো দেখলি, একটা ভুলের জন্য অকালে তার জীবন চলে গেছে। আমি আব্বু তোকে খুব ভালোবাসি। কোনোদিনও চাইবো না তোর কোনো ক্ষতি হোক। বরং আমরা চাইবো তুই সারা জীবন ভালো থাক। তোর কোনো ইচ্ছা কোনোদিনও অপূর্ণ রাখিনি। সবসময় তোর মুখে হাসি দেখার চেষ্টা করেছি। ভবিষ্যতেও তাই চাইবো। আশা করি এমন কিছু করবি না যাতে আমরা কষ্ট পাই। কথাগুলো বলে শুভ্র সুপ্তির রুম থেকে চলে যায়। সুপ্তির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সুপ্তি বুঝতে পারছে না সে কি করবে এখন। যা করছে তার ঠিক করছে নাকি ভুল, কি করছে সে। সুপ্তির পক্ষে এখন না অপূর্বকে ছেড়ে দেওয়া সম্ভব, না নিজের পরিবারের কাউকে বোঝানো সম্ভব। সুপ্তি যেন সাগরের মাঝখানে সাঁতার কাটছে, কোনো কূলেই যেতে পারছে না সে। সুপ্তির বুক থেকে ভারী কষ্ট বের হচ্ছে। সুপ্তি বিছানায় শুয়ে শব্দ করে কান্না করতে থাকে। সুপ্তি মোবাইলটা বালিশের নিচে রাখার পরও অপূর্ব লাইন কাটেনি। সে সুপ্তি আর তার ভাইয়ের কথাগুলো আবছা শুনেছে। এখন সুপ্তির কান্নাটাও শুনতে পাচ্ছে। অপূর্ব সুপ্তিকে অনেক ডেকেছে মোবাইলে, কিন্তু সুপ্তি কন্টিনিউ কান্না করেই যাচ্ছে, কিছুতেই থামছে না। সুপ্তির কান্না শুনে অপূর্ব অস্থির হয়ে ওঠে। অপূর্ব কলটা কেটে দিয়ে আরও কয়েকবার কল করে, কিন্তু সুপ্তি কল রিসিভ করেনি। অপূর্বের খুব টেনশন লাগছে। অপূর্ব নিজের বাসা থেকে বের হয়ে আসে। সুপ্তির বাসার সামনে এসে দেখে ব্যালকনির দরজা বন্ধ। অপূর্ব আবার সুপ্তির নাম্বারে ডায়াল করে। কল হয়ে যাচ্ছে কিন্তু কলটা রিসিভ করছে না সুপ্তি। অপূর্ব সুপ্তিতে ফ্ল্যাটে ঢুকে দেখে মেন দরজা খোলা। অপূর্ব দরজার ফাঁকে উকি দিয়ে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। অপূর্ব আর কিছু চিন্তা না করে সুপ্তিদের বাসায় ঢুকে যায়। অপূর্ব সুপ্তির রুমে গিয়ে দেখে সুপ্তি বিছানায় শুয়ে কান্না করছে। অপূর্ব সুপ্তির রুমের দরজাটা লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দে সুপ্তির মাথা তুলে দেখে অপূর্ব। এই সময় অপূর্বকে নিজের রুমে দেখে মনে হচ্ছে সুপ্তি ভূত দেখেছে। সুপ্তি এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ায়। অপূর্বের সামনে এসে বলে, তুমি এখানে কি করে এলে? ব্যালকনির দরজাটা ভেতর থেকে লাগানো। তুমি এখানে কি করে এলে? ব্যালকনির দরজাটা ভেতর থেকে লাগানো। মেইন দরজা দিয়ে ঢুকেছি। এ কি কেউ দেখেনি? আব্বু, ভাইয়া? না, কেউ দেখেনি। তুমি এভাবে আসতে গেলে কেন? এমনিতেই কত রকম সমস্যা, এখন যদি আবার তুমি কারোর চোখে পড়ো। আমার ফোনটা রিসিভ করছিলে না কেন? অপূর্বের কথায় সুপ্তি কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ফেলে। অপূর্ব সুপ্তির দিকে আরেকটু এগিয়ে গিয়ে সুপ্তির গালে হাত রেখে মাথা তুলে তারপর বলে, আমি তোমার আর ভাইয়ার সব কথা শুনেছি, কিন্তু একটা কথা বলো, আমি তো তোমাকে ভালোবাসি, বাসি না? তাহলে দেখো আমাদের কোনো সমস্যা হবে না, সব বাধা আমরা অতিক্রম করব। আমি বাসায় তোমার কথা বলেছি, আম্মু তোমাকে দেখতে চেয়েছে। আর জানো তো আমার আম্মু খুব ভালো। তোমার আব্বুর কাছে যখন আম্মু তোমাকে চাইবে দেখে নিও, তোমার আব্বু ভাইয়া আপত্তি করতে পারবে না। সুপ্তির চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। অপূর্ব সুপ্তির পানি মুছে দিয়ে বলে, এই পাগলি, কাঁদছো কেন?
সুপ্তি অপূর্বকে জড়িয়ে ধরে আরো বেশি কান্না করতে থাকে। অপূর্ব সুপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরে। সুপ্তি বলে, আমার খুব ভয় করছে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তোমার কি মনে হয় তোমাকে ছাড়া আমি ভালো থাকবো? আমরা দুজন দুজনের জন্য কেউ আমাদের আলাদা করতে পারবে না ইনশাল্লাহ। অপূর্ব সুপ্তিকে নিজের বুক থেকে সরিয়ে চোখের পানিটা মুছে দিয়ে বলে, আর যদি কখনো কাঁদতে শুনি তাহলে দেখো তোমার কি অবস্থা করি। যাই হোক, কান্না না করে বুদ্ধি কাটিয়ে সেটা সমাধান করতে হবে। আর আমি যদি কল করি আর তোমাকে না পাই? সরি। কিসের সরি? জানো তখন আমার কি পরিমাণ রাগ লাগে যখন এত কল করার পরও তোমাকে পাই না। যাই হোক, সুযোগ থাকলে আমার কলটা রিসিভ করবা। আমারও তো টেনশন হয়, তাই না? অপূর্ব আর সুপ্তি দুজনে কথা বলছে। এমন সময় সুপ্তির ভাই শুভ্র দরজায় নক করে। সুপ্তি আর অপূর্ব দুজনেই লাফিয়ে ওঠে। সুপ্তি বলে, এখন কি হবে? এই সময় ভাইয়া আবার এখানে কি করছে? তুমি যাবে কি করে? ভাইয়া কি তোমাকে দেখেছে? না, দেখেনি তো। তাহলে এখন আমার রুমে কেন এলো? আমি কি করে বলবো? আমি বেলকনি দিয়ে চলে যাচ্ছি, পরে তুমি দরজা খুলে দিও। অপূর্ব ব্যালকনি দরজা খুলে পাইপ ধরে নিচে নেমে আসে। সুপ্তি দাঁড়িয়ে দেখে অপূর্বকে আর দেখা যাচ্ছে না। তখন এসে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে শুভ্র রুমের ভেতর চলে আসে। রুমের আনাচে কানাচে সব জায়গা ভালো করে দেখে। তারপর সুপ্তির সামনে এসে বলে, কারোর সাথে কথা বলিনি। আমি ওয়াশরুমে ছিলাম, তাই লেট হয়েছে। শুভ্র হনহন করে রুম থেকে বের হয়ে যায়। সুপ্তি গিয়ে দরজা লাগিয়ে দেয়। এবার শুভ্রর কথায় সুপ্তির একটুও কষ্ট লাগেনি। সুপ্তি বুঝতে পেরেছে তাকে এমন আরো অনেক কিছু সহ্য করতে হবে। সুপ্তি গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আবার সেই একটা সকালে প্রত্যাশা, যখন অপূর্বের সাথে তার দেখা হবে, কিছুক্ষণ গল্প হবে, পাশাপাশি হাঁটা হবে, হাতে হাত রাখা হবে। পরদিন খুব সকালে সুপ্তির ঘুম ভেঙে যায়। দুটো চোখ মেলে তাকিয়েই মোবাইলটা হাতে নিয়ে অপূর্বকে কল করে। সাথে সাথে অপূর্ব কলটা রিসিভ করে। গুড মর্নিং। গুড মর্নিং। এত সকাল সকাল ঘুম ভাঙলো? আজ একটু আগে আসবে? কেন? এমনি, তাহলে তোমার সাথে একটু কথা বলার সময় পেতাম। ও ঠিক আছে, চলে আসবো। ওকে, তাহলে এখন উঠে রেডি হয়ে নাও। ওকে, বাই। বাই। সুপ্তি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নেয়। রুম থেকে বের হয়ে দেখে তার ভাইয়া ডাইনিংয়ের টেবিলে বসে আছে। তার ভাবি রান্নাঘরে খাবার রেডি করছে। সুপ্তি ডাইনিংয়ের টেবিলের দিকে এগিয়ে গিয়ে বলে, গুড মর্নিং। সুপ্তিকে এত সকালে দেখে তার বাবা এবং ভাই দুজনেই অবাক হয়। সুপ্তির বাবা বলে, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? কলেজে যাব। কলেজে তো আরো অনেক দেরি। কিছু নোট করার ছিল, তাই এখন আনিকার বাসায় যাব। ও ঠিক আছে, বস, নাস্তা করে যা। শুভ্র যাওয়ার সময় তোকে নামিয়ে দিয়ে যাবে। ভাইয়াকে নিয়ে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আর আনিকার বাসায় নাস্তা করব। ঠিক আছে, তাহলে সাবধানে যাস। ঠিক আছে। সুপ্তি বাসা থেকে বের হয়ে দেখে অপূর্ব রাস্তায় রিক্সা নিয়ে বসে আছে। সুপ্তি এগিয়ে গিয়ে অপূর্বের পাশে বসে। রিক্সাও চলতে শুরু করে। অপূর্ব বলে, কোথায় যাবে এখন? আগে চলো কিছু খেয়ে নিই, আমি সকালে নাস্তা করে আসিনি। ঠিক আছে, চলো। অপূর্ব সুপ্তিকে নিয়ে নাস্তা করে নেয়। তারপর দুজন কিছুক্ষণ এদিক সেদিক ঘুরে অপূর্ব সুপ্তিকে কলেজে নামিয়ে দিয়ে সেও অফিসে চলে যায়। বিকেলে অফিস থেকে ফেরার সময় অপূর্ব সুপ্তিকে কলেজ থেকে নিয়ে আসে। সুপ্তিকে তার বাসায় রেখে অপূর্ব নিজের বাসায় চলে আসে। সুপ্তি রুমে ঢুকেই দেখে তার বাবা ভাই খুবই গম্ভীরভাবে ড্রয়িং রুমে বসে আছে। এই অসময়ে শুভ্রকে বাসায় দেখে সুপ্তির কলিজা ধুম করে ওঠে। তার বাবা ভাইকে কিছুটা রাগান্বিত মনে হচ্ছে। সুপ্তি মাথা নিচু করে নিজের রুমে যেতে লাগলে হঠাৎ করে শুভ্র এসে সুপ্তির সামনে দাঁড়ায়। শুভ্র চোখ দুটো সহ সারা শরীর রাগে লাল হয়ে আছে। শুভ্রকে দেখেই ভয়ঙ্কর মনে হচ্ছে। সুপ্তি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র সুপ্তিকে সজোরে এক চড় মারে। সুপ্তির তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। সুপ্তির চোখ দিয়ে পানি চলে আসে। সুপ্তি করুণ দৃষ্টিতে তার ভাই শুভ্রের দিকে চেয়ে থাকে। শুভ্র বলে, ভাইয়া তুমি? শুভ্র এগিয়ে গিয়ে সুপ্তিকে ফ্লোর থেকে টেনে তুলে। তারপর বলে, ভাইয়া শোনো, আমি অপূর্বকে ভালোবাসি। অপূর্ব খুব ভালো ছেলে, ও অন্যদের মতো না, একদম আলাদা। তুমি একবার কথা বলে দেখো,
তোমারও ভালো লাগবে অপূর্বকে। সুপ্তির কথা শেষ হতে না হতেই শুভ্র সুপ্তিকে আরও একটা চড় মারে। এবারে চড়টা এত জোরে ছিল যে সুপ্তির অনেকটা দূরে গিয়ে তার ভাবির উপরে পড়ে। অর্পিতা সুপ্তিকে জড়িয়ে ধরে। সুপ্তির ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। অর্পিতা বলে, শুভ্র সুপ্তির হাত ধরে টানতে টানতে রুমের দিকে নিয়ে যেতে থাকে। সুপ্তি তার বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু বিশ্বাস করো, অপূর্ব খুব ভালো। আমি অপূর্ব ওকে ছাড়া থাকতে পারবো না। ওকে ছাড়া আমি মরেই যাব। প্লিজ আব্বু, তুমি ভাইকে বুঝিয়ে বলো। আব্বু প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। শুভ্র নিজের রুমে চলে যায়। অর্পিতা তার শ্বশুরমশাইয়ের কাছে এসে বলে, বৌমা, শুভ্র কি বলে গেল শোনোনি? আমাদের মধ্যে কোনোদিনই কোনো লাভ ম্যারেজ মেনে নেওয়া হবে না। সো এখানে খোঁজ নিয়ে দেখার কিছু নেই। বৌমা, তুমি নিজের কাজে যাও। এ বিষয়ে তোমার কথা না বললেও হবে। অর্পিতা আর কিছু বলতে পারলো না, চুপচাপ নিজের রুমে চলে আসে। সুপ্তি দরজা ধাক্কাতে ধাক্কাতে একসময় দরজায় হেলান দিয়ে নিচে ফ্লোরে বসে কান্না করতে থাকে। অপূর্ব মুখে শীষ বাজাতে বাজাতে রুমে প্রবেশ করে থমকে যায়। তার বাবার অবস্থা খুবই করুণ। মানুষটির চেহারাটা একদম শেষ। অপূর্বের বোন আর মা পাশে বসে আছেন। তার মা তার বাবার বুকে হাত বুলিয়ে দিচ্ছেন। মারাত্মক কিছু যে একটা হয়েছে সেটা ডাইনিং রুমের নিস্তব্ধতাই বলে দিচ্ছে। অপূর্ব তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলে, আম্মু আব্বুর কি হয়েছে? অপূর্বকে দেখেই তার বাবা আগুনের মতো জ্বলে ওঠে। তিনি অনেকটা রেগে বলেন, কাকে বাবা বলছিস? আমি তোর কেউ না, তুই আমাকে বাবা রাখবি না। তুই আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তোর মুখ দেখতে চাই না। যে ছেলের জন্য পাড়ার লোকজন বাড়িতে এসে অপমান করে যা ইচ্ছে তাই বলে যায়, সেই ছেলেকে আমি নিজের ছেলে বলে পরিচয় দিতে পারছি না। অপূর্ব তার বাবার কথা আর কিছুই বুঝতে পারে না। সে বোকার মতো হা করে তার বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। অপূর্বের বাবা আবার বলে, পাড়ার লোকজন বাড়িতে এসে ঘরে ঢুকে চিৎকার করে বলে ছেলে জন্ম দিয়েছেন, তাকে শিক্ষা দিতে পারেননি। পাশের বাড়ির মেয়ের সাথে সারাদিন হেসে খেলে বেড়ায়। মেয়েদের পেছনে বকাটা ছেলেদের মতো ঘুরঘুর করছে। মেয়ের মাথা খাওয়ার চেষ্টা করছে। ছেলেকে সাবধান করে দিবেন। আবার যদি তাকে দেখি মেয়ের পিছনে ঘুরতে, তাহলে মেরে এই পাড়া থেকে বের করে দেব। এবারে জন্মের পর থেকে আছি, কোনোদিনও কেউ অপমান করতে পারেনি। আজ বাড়িতে এসে মুখের উপর কথাগুলো বলে গেল। এই বয়সে আমাকে এটাও সহ্য করতে হলো। আব্বু, আমি সুপ্তির পেছনে ঘুরি না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর ভালোবাসায় পাপ কিছু নেই। আমি সুপ্তিকে বিয়ে করতে চাই। অপূর্বের কথা শেষ হতেই তার বাবা বসা থেকে উঠে অপূর্বর গালে ঠাস করে একটা চড় মারে। অপূর্ব ছোটবেলায় অনেক দুষ্ট ছিল, কিন্তু কোনোদিন তার বাবা তার গায়ে হাত তুলেনি। এর প্রথম তাকে মারলো। অপূর্ব আবুলের মতো তার বাবার মুখের দিকে চেয়ে থাকে। তার বাবা বলে, এই মেয়েকে আমি কোনো দিনও আমার ঘরে তুলব না। যারা ভাই পাড়ার লোকজন নিয়ে এসে বাড়িতে যা নয় তা বলে অপমান করে, সে বাড়ির মেয়েকে ঘরে তোলার প্রশ্নই আসে না। আমি আমার বন্ধুর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, তার সাথেই তোর বিয়ে হবে। অপূর্বের মা দেখে অপূর্বের গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। অপূর্বের মা অপূর্বের গালে হাত রেখে বলে, তুমি আমার ছেলেটাকে মারলে? আমার ছেলে কি এমন করেছে যে তুমি ওর গায়ে হাত তুললে? তোমার মতো মা যদি প্রত্যেকটা করে থাকে, তাহলে সন্তানরা অনেক বড় অপরাধ করেও কোনো শাস্তি পাবে না। পাড়ার লোকজন আমার বাসায় এসে আমার দিকে আঙুল তুলে কতগুলো কথা বলে গেল। আমাকে যা নয় তাই বলে অপমান করলো। আর তুমি বলছো কি করেছে? যে যা বলবে সেটাই বিশ্বাস করতে হবে? আমার ছেলে যদি মেয়েটাকে সত্যি ডিস্টার্ব করতো, তাহলে ওর শাস্তির ব্যবস্থা আমি করতাম। কিন্তু মেয়েটাও আমার ছেলেকে ভালোবাসে। এতে আমি অন্যায় কিছু দেখছি না। দুজন দুজনকে ভালোবাসতেই পারে। আর অপরাধ বলছো, সেটা যদি আমার ছেলে করতো, তাহলে আমি নিজের হাতে তাকে শাস্তি দিতাম। অপূর্ব তার মায়ের হাত সরিয়ে দিয়ে তার বাবার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, আমি সুপ্তিকে ভালোবাসি, সুপ্তিও আমাকে ভালোবাসে। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের আলাদা করে। আর সুপ্তির বাবা ভাই কেমন এটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। সুপ্তি কেমন মেয়ে এটাই মেইন ফ্যাক্ট। ওর পরিবারের কার্যক্রমের শাস্তি তো আর সুপ্তি পেতে পারে না। আমার জীবনে দ্বিতীয় কারো নাম লেখা সম্ভব নয় আব্বু। তুমি আমাকে ক্ষমা করো। তোমার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করতে হয় তাহলে সুপ্তিকেই করব। কথাগুলো বলে অপূর্ব নিজের রুমে চলে যায়। অপূর্বের খুবই ভয় লাগছে সুপ্তির জন্য। সুপ্তির বাবা ভাই বিষয়টা জানার পর তারা সুপ্তির সাথে কেমন বিহেভ করছে, সুপ্তি এখন কি করছে, একটা কল দিয়ে দেখবে।
মোবাইলটা সুপ্তির কাছে আছে তো, নাকি তার ভাই সেটা নিয়ে নিয়েছে? অপূর্ব অস্থির হয়ে রুমে পায়চারি করতে থাকে আর একটা একটা করে কাপড় খুলতে বিছানায় ফেলতে থাকে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। অবশেষে মোবাইলটা হাতে নিয়ে সুপ্তিকে কল দেয়। কল হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। এতে অপূর্বের টেনশন আরও বেড়ে যায়। অপূর্ব অফিসের ড্রেস চেঞ্জ করে একটা 3/4 আর একটা টি-শার্ট পরে বাইরে বের হয়ে যায়। সুপ্তি বাসার সামনে গিয়ে দাঁড়ায়। ব্যালকনির দরজা বন্ধ। বাড়ির পরিবেশ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। অপূর্বের অস্থিরতার যেন কোনো সীমা নেই। হাজার চেষ্টার পরও নিজেকে সামলাতে পারছে না। এই মুহূর্তে সুপ্তির সাথে যোগাযোগ করা অপূর্বের খুব দরকার, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছে না। অপূর্ব আগে পেছনে কিছু চিন্তা না করে সুপ্তির ফ্ল্যাটে চলে আসে। দরজা জ্বালিয়ে চিন্তা করে কলিং বেল বাজাবে কি না। কিছুক্ষণ যাওয়ার পর অপূর্ব কলিং বেলে চাপ দেয়। ড্রয়িং রুমে সুপ্তি, তার ভাই, বাবা আর 2জন কাজিন বসেছিল। সবাই মিলে সুপ্তিকে বোঝানোর চেষ্টা করছিল। এমন সময় কলিং বেল বাজার কারণে সবাই কিছুটা অবাক হয়। এখন বাসা আসার মতো কেউ নেই। 2-3 বার বাজার পর শুভ্র অনেকটা বিরক্ত নিয়ে দরজা খুলে দেখে অপূর্ব দাঁড়িয়ে আছে। অপূর্বকে নিজের বাসায় দেখার পর শুভ্র অনেকটা রাগ হয়। শুভ্র কোনো কথা না বলে অপূর্বের টি-শার্টের কলার চেপে ধরে বলে, ভাই আমার কথাটা শুনুন, আমি কিছু বলতে চাই। অপূর্বকে এ সময় নিজের বাসায় দেখে সুপ্তির কলেজাটা শুকিয়ে যায়। সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। অপূর্ব বলে, আমি সুপ্তিকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। অপূর্বের কথা শেষ হতে না হতেই শুভ্র অপূর্বকে মারতে শুরু করে। সাথে শুভ্রের কাজিনরাও যোগ দেয়। অপূর্বকে মারতে দেখে সুপ্তি দৌড়ে এসে তার ভাইকে ধরে। সুপ্তি কান্না করতে থাকে আর তার ভাইকে বলতে থাকে, ভাইয়া প্লিজ তোমরা অপূর্বকে আর মেরো না, ও তো মরে যাবে, প্লিজ বন্ধ করো, তোমার পায়ে ধরি, ওকে ছেড়ে দাও, ওকে আর মেরো না প্লিজ ভাইয়া, ছাড়ো ভাইয়া, প্লিজ ছাড়ো। সুপ্তি হাজার চেষ্টা করেও শুভ্রকে আটকাতে পারেনি। শুভ্র আর তার কাজিনরা মিলে অপূর্বকে এতটা মারে যে অপূর্বের মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। সুপ্তি দেখে এক নিমেষে অপূর্বের দেহটা ফ্লোরে লুটিয়ে পড়ে। কিছুটা জায়গা অপূর্বের রক্তে লাল হয়ে গেছে। অপূর্ব জ্ঞান হারিয়ে ফেলেছে। সুপ্তি এক দৌড়ে এসে অপূর্বকে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে আর অপূর্বকে ডাকতে থাকে, কিন্তু অপূর্ব কোনো কথা বলেনি। শুভ্র সুপ্তিকে টেনে সুপ্তির রুমে নিয়ে যায়। শুভ্র বলে, শুভ্র সুপ্তিকে ঘরের মধ্যে আটকে রাখে। 2 দিন পর, এই 2 দিন অপূর্ব ক্লিনিকে ভর্তি থাকে। 2 দিন তার জ্ঞান ছিল না। 2 দিন পর আজ সে চোখ খুলে পৃথিবীর আলো দেখে। চোখ মেলে দেখে তার বেডের পাশে তার মা বোন বসে আছে। অপূর্বের মা অপূর্বের মাথায় হাত বুলিয়ে বলে, এখন কেমন লাগছে? ভালো লাগছে? আমি এখানে আসলাম কি করে? নিলয় আমাদের ফোন করে বলল তুই রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছিস। পরে আমরা গিয়ে তোকে হাসপাতালে নিয়ে আসলাম। 2 দিন তোর জ্ঞান ছিল না। 2 দিন ধরে আমি হাসপাতালে? আম্মু, সুপ্তি? অপূর্বের মুখে সুপ্তির নামটা শুনে অপূর্বের মা অনেকটা রেগে বলে, আম্মু কি বলছো? এখানে সুপ্তির দোষ কোথায়? আম্মু প্লিজ এসব বলো না। আমি সুপ্তিকে ভালোবাসি। বেঁচে থাকতে আমি সুপ্তিকে ভুলতে পারবো না। আমি সুপ্তিকেই চাই, আমার অন্য কাউকে লাগবে না। আর আমাকে মারার পেছনে সুপ্তির হাত নেই। ও নিজের মতো চেষ্টা করেছে আমাকে বাঁচানোর জন্য। আম্মু আমি এখন সুপ্তির কাছে যাব। সুপ্তি নিশ্চয়ই বিপদে আছে, আমার অপেক্ষায় আছে। 2 দিন ধরে কারো কোনো খোঁজ খবর নেই। কথাগুলো বলে অপূর্ব বেড থেকে উঠতে নিলে তার মা বাধা দিয়ে বলে, আমি এই অবস্থায় তোকে এখন কোথাও যেতে দেব না। তোর শরীর এখন খুবই দুর্বল। ডাক্তার বলেছে তোকে ফুল রেস্ট নিতে। এই মুহূর্তে তুই কোথাও যাবি না। আম্মু তুমি একটু বোঝার চেষ্টা করো। সুপ্তির খুব বিপদ, ও আমার উপর ভরসা করে আছে। এখন যদি আমি না যাই ও খুব কষ্ট পাবে। মনে করবে পৃথিবীর সব ছেলে একরকম। ওর মনে ছেলেদের জন্য নেগেটিভ ধারণা তৈরি হবে। আমাকে প্লিজ যেতে দাও। আমি কিছুতেই তোকে এখন যেতে দেব না। তোর শরীর ভালো না। সুস্থ হলে যেখানে খুশি যাস, কিন্তু এখন তোকে আমি কিছুতেই একা ছাড়বো না। অপূর্ব তার মাকে বোঝাতে ব্যর্থ হলো, কিন্তু অপূর্বের একদম ভালো লাগছিল না। তার মন সুপ্তির কাছে পড়ে আছে। সারাটা দিন অপূর্ব হসপিটালের বেডে ছটফট করেই কাটায়। সন্ধ্যায় অপূর্বকে রিলিজ করে দিলে তার মা বাবা তাকে বাসায় নিয়ে আসে।
এর মধ্যে অপূর্ব কয়েকবার বাইরে বের হতে চেয়েছিল, কিন্তু তার মা বাবা তাকে বাইরে বের হতে দেয়নি। অপূর্বের খুব ভয় লাগছিল। সুপ্তির নাম্বার অফ। অপূর্ব অস্থিরতায় বিছানায় শুয়ে থাকতে পারছিল না। অপূর্বের খুব ইচ্ছে করছিল জোরে কিছুক্ষণ কান্না করতে, কিন্তু ছেলেরা চাইলেও কাঁদতে পারে না। নীরবে সব রকম কষ্ট সহ্য করতে হয়। অপূর্ব কিছুতেই তার মাকে বোঝাতে পারল না। মাঝরাতে অপূর্ব নিজের বাসা থেকে বের হয়ে যায়। অপূর্ব রাস্তায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি সুপ্তির রুমের দিকে। ব্যালকনির দরজা বন্ধ। রাস্তায় তেমন লোকজনও নেই। চারদিক নিস্তব্ধ। আকাশ ভর্তি তারা, ঝলমল আলো ছড়িয়েছে আপন মনে। আকাশের মনে হয়তো আজ অনেক সুখ বিরাজ করছে, কিন্তু কষ্টে বুক ফেটে যাচ্ছে অপূর্বের। সুপ্তির সাথে একটিবার কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছে অপূর্ব। অপূর্বের চোখে আজ জল, বুকে ব্যথা। কেন জানি তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এর কারণ কি জানা নেই অপূর্বের, তবে এর আগে কারোর জন্য এমন হয়নি। এর নামেই হয়তো ভালোবাসা। অপূর্বের শরীর খুবই দুর্বল লাগছে। দাঁড়িয়ে থাকতে পারছে না, কিন্তু এখান থেকে যেতেও মন চাচ্ছে না। অপূর্বের খুব ইচ্ছে করছে একবার বাউন্ডারি টপকে সুপ্তির রুমে চলে যেতে, কিন্তু এই শরীরে পারবে কিনা বুঝতে পারছে না। কিন্তু হার মানতেও সে নারাজ। সো যেমন ভাবা তেমন কাজ। অপূর্ব দেয়াল টপকে অনেক কষ্টে চলে যায় সুপ্তির বেলকনিতে। রুমের দরজা বন্ধ। অপূর্বের খুব কষ্ট লাগছিল। এইটুকুতে সে হাঁপিয়ে উঠেছে। এর আগে কতবার এই ব্যালকনিতে এসেছে, কিন্তু এতটা কষ্ট লাগেনি কখনো। আজ মনে হচ্ছে আর একটুর জন্য তার প্রাণটা বের হয়নি। অপূর্ব কিছুক্ষণ জোরে নিঃশ্বাস নিয়ে দরজায় আস্তে করে টোকা দিয়ে বলে, সুপ্তি দরজা খুলো। সুপ্তি বিছানায় শুয়ে কান্না করছিল। সেও অস্থির হয়ে উঠেছিল অপূর্বের জন্য। এই দুদিনে অপূর্বের কোনো খোঁজ পায়নি। অনেক চেষ্টা করেছিল অপূর্বের সাথে যোগাযোগ করার, কিন্তু সেটা কিছুতেই হয়ে ওঠেনি। অপূর্বকেও আসতে না দেখে সুপ্তি ভেবে নিয়েছিল অপূর্ব হয়তো আর কখনো ফিরেও আসবে না। হয়তো অপূর্ব তাকে ভুলে নতুন জীবন শুরু করবে। নিজেকে অনেক কিছু দিয়ে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কয়েকবার মনে মনে চিন্তা করেছে, আমার সাথে অপূর্বের যোগাযোগ হলে ভাইয়া তো অপূর্বকে জানে মেরে ফেলবে। ভালোই করেছে অপূর্ব নিজের থেকে আমার জীবন থেকে চলে গেলে। হয়তো অপূর্বকে সে পাবে না, কিন্তু ইচ্ছে হলে দূর থেকে তো একবার দেখতে পারবে। না হোক কথা, তবুও সুপ্তি চায় অপূর্ব ভালো থাকুক, সুখে থাকুক। আবার একবার মনে আসে, এই ছিল অপূর্বের ভালোবাসা। কথা ছিল একে অপরকে কোনোদিন ছাড়বে না। আজ এভাবে ভুলে গেল। তাহলে কি সে ভুল মানুষকে ভালোবেসেছে? নানান এলোমেলো চিন্তা সুপ্তিকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। সুপ্তি যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মৃত্যুর স্বাদ নেওয়ার সময় হয়েছে সুপ্তির এই 2টা দিন যেন 200 বছরের মতো লাগলো। এত খারাপ সময় তার জীবনে কখনো আসবে ভাবিনি সুপ্তি বিছানায় শুয়ে নিঃশব্দে কান্না করছিল। হঠাৎ অপূর্বের কণ্ঠ কানে আসতেই সুপ্তির লাফ দিয়ে উঠে বসে। বুঝতে পারছে না সত্যিই অপূর্ব এসেছে নাকি সে কল্পনা করছে, বলেই এমন শোনাচ্ছে। সুপ্তি স্থির হয়ে বিছানায় বসে, কিন্তু না, আরো 2-3বার অপূর্বের কণ্ঠ শুনতে পায় সে। সুপ্তি খেয়াল করেছে কণ্ঠটা ব্যালকনি থেকেই আসছে। সুপ্তি আর কিছু চিন্তা না করে দৌড়ে গিয়ে ব্যালকনির দরজা খুলে দেখে অপূর্বই দাঁড়িয়ে আছে। অপূর্বকে দেখে সুপ্তি আর নিজেকে স্থির রাখতে পারল না। এক লাফে অপূর্বের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে। এক সাগর অশ্রু তার চোখ থেকে বের হচ্ছে। কষ্টগুলো চোখের পানি হয়ে বের হয়ে আসছে। অপূর্ব সুপ্তিকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। এতটা শক্ত করেই ধরে যেন মনে হচ্ছে এখন সুপ্তিকে ছেড়ে দিলেই কেউ সুপ্তিকে তার জীবন থেকে নিয়ে যাবে। সুপ্তিকে নিজের বুকে নিতে পেরে অপূর্ব পরম শান্তি ফিল করছে। এই কয়দিনের কষ্টের অবসান ঘটতে শুরু করে। সুপ্তি অপূর্বকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করল। অপূর্ব সুপ্তিকে কাঁদতে বাধা দিল না। অনেক কষ্টে জমা হয়েছে মেয়েটার মনে। কাঁদুক একটু, কাঁদলে মন হালকা হবে। সে ছেলে হয়েও যদি কান্না করতে পারে, তাহলে সুপ্তির মেয়ে হয়ে কেন পারবে না? এক সময় সুপ্তির কান্নাটা নিজে থেকেই থেমে গেল। অপূর্ব হাতের বাঁধনটা একটু ঢিলে করতেই সুপ্তি অপূর্বের বুক থেকে মাথা তুলে অপূর্বের দিকে তাকায়। এই দুদিনে অপূর্বকে অনেক রোগা দেখা যাচ্ছে। চোখ মুখে সতেজতা ছাপ একদমই নেই। অপূর্ব সুপ্তির গালে হাত রেখে সুপ্তির কপালে একটা চুমু খায়, তারপর বলে, আমি খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে যাব। তোমার বাবা ভাইয়ের সাথে কথা বলবো, তাদের বোঝাবো, তুমি চিন্তা করো না। অপূর্বের কথা শুনে সুপ্তির বুকে ধুম করে ওঠে। হৃৎপিণ্ডটা ঝড়ের বেগে দৌড়াতে শুরু করে। শুভ্রর কথাগুলো কানে এসে লাগতে থাকে। আবার যদি তোকে এই ছেলের সাথে কথা বলতে শুনি বা তোদের একসাথে দেখি, তাহলে আমি ওকে জানে মেরে দিব।
সুপ্তি তার ভাইকে খুব ভালো করেই চিনে। যদি সত্যি আবার অপূর্বকে তার সাথে দেখে তাহলে অপূর্বকে রক্ষা করা মুশকিল। সুপ্তি কিছুতেই চায় না তার জন্য অপূর্বের কোনো ক্ষতি হোক। অপূর্বকে না পাওয়ার কষ্টটা সুপ্তি মেনে নিতে পারলেও অপূর্বকে মরতে দেখতে সুপ্তি কিছুতেই পারবে না। অপূর্ব নিজে থেকে যে সুপ্তির জীবন থেকে দূরে যাবে না এটা সুপ্তি ভালোই বুঝতে পেরেছে। সুপ্তি অপূর্বকে নিজে থেকে একটু দূরে ঠেলে দিয়ে বলে, তুমি আমাকে ভুলে যাও অপূর্ব। আমাদের এই সম্পর্ক আমার পরিবার কোনো দিন মেনে নেবে না। সুপ্তি দূরে সরিয়ে দেওয়াটা যেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মতো একটা বিষয় ছিল অপূর্বের কাছে। অপূর্ব অবাক হয়ে সুপ্তির কথাগুলো শুনলো, তারপর বলল, তোমার পরিবারের সবাইকে বোঝানোর দায়িত্ব আমার। তুমি আমার উপর ভরসা রাখো। তুমি আমার ভাইকে চেনো না অপূর্ব। ভাইয়া একবার যা সিদ্ধান্ত নেয় তাই করে। অযথা আমার জন্য তোমার জীবনে বিপর্যয় নেমে আসবে। তার চেয়ে ভালো হয় তুমি আমাকে ভুলে যাও। সুপ্তির কথা শুনে অপূর্ব সুপ্তির দিকে একটু এগিয়ে এসে বলে, তুমি পারবে আমাকে ভুলে থাকতে? তোমার কষ্ট হবে না? ভুলে যেতে পারবে আমাদের একসাথে কাটানোর স্মৃতিগুলো? অপূর্বর প্রত্যেকটা কথা যেন সূচের মতো সুপ্তির বুকে গিয়ে লাগছিল। সুপ্তির কলেজাটা ক্ষত বিক্ষত হয়ে গেল মুহূর্তেই। সুপ্তি জানে এই জীবনে অপূর্বকে ভুলে যাওয়া সম্ভব না। মৃত্যুই একমাত্র দুটি হৃদয় আলাদা করতে পারবে। কিছুতেই কান্নাটা আটকাতে পারছে না সুপ্তি, কিন্তু এই মুহূর্তে কান্না করা যাবে না। কান্না করলেই দুর্বলতা কাজ করবে। সুপ্তি ঢোক গিলে অপূর্বের দিকে তাকিয়ে দেখে অপূর্বের চুল এলোমেলো হয়ে আছে, শার্টটাও ঠিক নেই। সুপ্তি একটু এগিয়ে গিয়ে অপূর্বের শার্টের কলার ঠিক করলো। অপূর্বের মাথায় আঙুল দিয়ে চালিয়ে চুলগুলো চিরুনি করে দিল, তারপর বলল, এমন এলোমেলো দেখতে তোমাকে ভালো লাগে না। সব সময় ফর্মাল থাকবা। ফর্মাল থাকলে তোমাকে খুবই ভদ্র আর ইনোসেন্ট লাগে। মা বাবার কথা মতো চলবে। ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করবে। দেখো তোমার জীবনটা ফুলের মতো সাজানো গোছানো আর সুন্দর হবে। কথাগুলো বলতে সুপ্তির এত কষ্ট লাগছিল যে বলার মতো না। তবুও সুপ্তি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। নিজের স্বার্থের জন্য কিছুতেই অপূর্বকে বিপদে ফেলতে পারবে না। সে যে অপূর্বকে খুব ভালোবাসে, নিজের থেকেও বেশি। অপূর্ব যদি সুস্থ থাকে, বেঁচে থাকে, তাহলে এক নজর দেখতে তো পারবে। এতেও ভালোবাসা কম কোথায়? ভালোবাসার মানুষটাকে ভালোভাবে এক পলক দেখাতেও একরকম তৃপ্তি পাওয়া যায়। অপূর্ব সুপ্তির কথায় আর কাণ্ডে অবাকের শেষ সীমায় পৌঁছে গেছে। অপূর্ব ভাবতেই পারছে না সুপ্তি এতটা শান্ত হয়ে কথাগুলো কি করে বলছে। সে কি জানে না তাকে ছাড়া অপূর্বকে কল্পনা করা সম্ভব হবে না? সে কি ভুলে গেছে তার ভালোবাসা ছাড়া বেঁচে থেকেও সে এইরকম মরা? অপূর্ব সুপ্তিকে জড়িয়ে ধরে বলে, আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? থাকতে পারবে আমাকে ছাড়া? অপূর্বের কাঁধে মাথা রেখে সুপ্তি যেন কান্নায় ভেঙে পড়ল। চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল বের হয়ে আসলো। সে জলটা অপূর্বের কাঁধে পড়তে দিল না সুপ্তি, তার আগেই মুছে ফেলল। সুপ্তি নিজেকে অপূর্বের বুকে বিলীন করে দিল। এই জায়গায় পৃথিবীর সেরা সুখ বিরাজ করছে। আজকের পর আর এই বুকে সুখ সন্ধান করা হবে না, এখানে আর মাথা রাখা হবে না। আজকে হয়তো শেষ। কিছুক্ষণ পর সুপ্তি অপূর্বের থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলে, কেন থাকতে পারবো না? আগে কেমনে থাকতাম, এখন সেভাবেই থাকবো। যে সময়টা একসাথে কাটিয়েছি দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব। তুমিও ভুলে যাবে। আমাকে ক্ষমা করো। বলেই যেই সুপ্তি নিজের রুমের দিকে পা বাড়াবে অমনি অপূর্ব সুপ্তির সামনে হাঁটু ভেঙে বসে সুপ্তির পা দুটি জড়িয়ে ধরে কান্না করে দেয়। অপূর্ব বলে, বিশ্বাস করো, তুমি হিনা এই জীবন বৃথা। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি বাঁচব না সুপ্তি, আমি মরে যাব। আমাকে এতটাও আঘাত করো না। আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে দিব। তোমার ভাইকে আমি রাজি করাবো। আমাকে ছেড়ে যেও না। সুপ্তি জানে এখানে থাকলে কিছুতেই নিজেকে অপূর্বের থেকে দূরে সরাতে পারবে না। অপূর্বের কান্না তার সহ্য হয় না। অপূর্বের সুখের জন্যই তো এত ত্যাগ। এখন যদি একটু কষ্ট পেয়ে সারা জীবন অপূর্ব সুখে থাকে তাহলে এতে সুপ্তির জন্য ধন্য। সুপ্তি অপূর্বের হাত ছাড়িয়ে দিয়ে রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রুমে ঢুকে সুপ্তির দরজায় পিঠ ঠেকিয়ে কান্না করতে থাকে। সুপ্তি জানে না কি করে সে এত কঠিন কথাগুলো অপূর্বকে বলেছে। অপূর্ব আজ অনেক কষ্ট পেয়েছে তার কথায়। কষ্ট না পেলে তো অপূর্ব এরকম বাচ্চাদের মতো করে কাঁদতো না। অপূর্বকে কষ্ট দিয়ে সুপ্তি কিছুতেই স্থির হতে পারছে না। সুপ্তি কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। যতটা না কষ্ট অপূর্বকে দিয়েছে তার থেকে বেশি কষ্ট এখন নিজে পাচ্ছে। সে নিজেও তো অপূর্বকে ছাড়া থাকতে পারবে না। সুপ্তি দৌড়ের ওয়াশরুমে ঢুকে চিল্লিয়ে কান্না করতে থাকে। অপূর্ব অনেকবার দরজা ধাক্কায় কিন্তু সুপ্তি দরজা খুলেনি। অপূর্ব আজ অনেক কান্না করেছে। সুপ্তি ব্যালকনিতে অপূর্ব অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু কোনো লাভ হয়নি। ব্যর্থ হয়ে অপূর্ব নিচে নামে আসে।
অপূর্ব কিছুতেই সুপ্তির এমন আচরণ মেনে নিতে পারছে না। অপূর্ব অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায়। এক জায়গায় এসে দাঁড়িয়ে দেখে একটা দোকান খোলা। দোকানে অনেক লোক দোকান থেকে বের হচ্ছে। তাদের দেখে বোঝা যাচ্ছে তারা নেশাগ্রস্ত। অপূর্ব ভেতরে ঢুকে দেখে এখনো অনেক লোকজন নেশা করছে। লোকে বলে নেশা করলে নাকি কষ্ট ভুলে থাকা যায়। আজ সুপ্তির কাছে যা আঘাত পেল তা মেনে নেওয়ার মতো না। আজ সেও না হয় একটু নেশা করলো, যদি আজকে রাতের কষ্টটা ভুলে থাকা যায়। অপূর্ব একটা মদের বোতল কিনে খেতে শুরু করলো। এর আগে কোনোদিন অপূর্ব নেশা জাতীয় জিনিসকে ছুঁয়েও দেখেনি, আজকেই প্রথম। তাই অল্প খেতেই অপূর্বের নেশা হয়ে যায়। অপূর্ব এতটাই নেশা হয় যে সে কিছুই বলতে পারছে না, সেখানেই ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে তখন চোখ মেলে তাকিয়ে দেখে নিজের রুমের বিছানায় শুয়ে আছে। অপূর্ব ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:22 বাজে। অপূর্ব ফিল করে তার মাথা প্রচণ্ড পরিমাণ ভারী হয়ে আছে। মাথা উপরে তুলতেই পারছে না, শরীরও কেমন কেমন লাগছে। অপূর্ব মাথা তুলে উঠতে যাবে, তখন তার মা বাটি হাতে রুমে ঢুকে। অপূর্বের মা এসে অপূর্বকে উঠতে সাহায্য করে। অপূর্বের মা বলে, আমি ভাবতেই পারি না কোনোদিন আমার ছেলে নেশা করে রাস্তায় পড়ে থাকবে আর পাড়ার লোকজন ধরাধরি করে এসে বাসায় দিয়ে যাবে। এই দিনটা আমার দেখার বাকি ছিল। মায়ের কথা শুনে অপূর্বের মনে পড়ে সে কাল রাতে দোকানটায় মদ খেয়েছিল, কিন্তু তারপর কি হলো কিছুই মনে নেই। হঠাৎ করে অপূর্বের সুপ্তির কথা মনে হতে আবার একরাশ কষ্ট বুকে এসে ভিড় করে। অপূর্ব জানে তার বাবা চাইলেই সে সুপ্তিকে আপন করে পেতে পারে। সুপ্তির পরিবারের লোকজনদের সাথে কথা বলা উচিত, তার আগে তার বাবার সাথে কথা বলতে হবে। অপূর্ব বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে নিজের রুম থেকে বের হতে নিলে তার মা বলে, কোথায় যাচ্ছিস? আমি তোর জন্য স্যুপ নিয়ে বসে আছি, খেয়ে যা। আম্মু, আমার এখন একটুকু খেতে ইচ্ছে করছে না, আমি আব্বুর সাথে কথা বলতে চাই। কথাটা শেষ হতেই অপূর্ব নিজের রুম থেকে বের হয়ে যায়, সাথে সাথে তার মাও যায়। অপূর্ব ড্রয়িং রুমে এসে দেখে তার বাবা খবরের কাগজ পড়ছে। অপূর্ব তার বাবার সামনে এসে হাঁটু ভাঁজ করে বসে 2 হাত জোর করে তার বাবাকে বলে, অপূর্বের বাবা গম্ভীর হয়ে অপূর্বের কথাগুলো শুনলেন। তারপর তিনি বললেন, জেমের ভাই বাড়িতে এসে এতগুলো লোকের সামনে আমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করলো, আমি তাদের কাছে গিয়ে বলবো আপনার মেয়েকে আমি আমার ছেলে বউ করে নিতে চাই? কোনোদিনও না, আমি কোনোদিনও এটা করতে পারবো না। আব্বু, আমার থেকে তোমার ইগো বড়? অপূর্বের কথা শুনে অপূর্বের বাবা কথা বলেননি। অপূর্ব কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, আমার জন্য তোমাকে কিছুই করতে হবে না, আমারটা আমি নিজেই বুঝে নিতে পারবো। অপূর্ব নিজের বাসা থেকে বের হয়ে আসে, নিজেই সুপ্তির বাবার সাথে কথা বলবে, তাদের কাছে হাত জোর করে সুপ্তিকে চাইবে। যদি তারা রাজি না হয় তখন অন্য চিন্তা করবে। যে কোনো কিছুর বিনিময়ে সুপ্তিকে চাই অপূর্ব। অপূর্ব বুকে সাহস নিয়ে সুপ্তির ফ্ল্যাটে চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে থাকে। একের পর এক কলিং বেল বাজিয়েই যাচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না। অপূর্বের হঠাৎ কেন জানি অস্থির লাগছে, কিন্তু কেন? কারো কথা শুনে অপূর্ব পেছনে ফিরে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। অপূর্ব নিলয়ের কাছে গিয়ে বলে, দোস্ত, আমি অনেক বিপদে পড়েছি, তুই আমাকে একটু হেল্প করবি? কথাটা শুনে যেন অপূর্বের মাথায় আকাশ ভেঙে পড়লো। অপূর্ব বলে, চলে গেছে মানে? কোথায় গেছে? অপূর্বের পা যেন ফ্লোরে আটকে গেছে, পা দুটো নড়তেই চাইছে না। দুর্বল হয়ে গেছে সারা শরীর, চারপাশ অন্ধকার হয়ে গেছে। অপূর্ব কিছুতেই বুঝতে পারছে না একদিনের রথ কোথায় চলে যেতে পারে। অপূর্ব ধুম করে ফ্লোরে বসে পড়ে। নিলয় বলে, অপূর্ব একদম ভেঙে পড়ে। অপূর্ব কল্পনাও করেনি হুট করে ওরা এভাবে অন্য কোথাও চলে যাবে। সুপ্তির সাথে যোগাযোগ করার মতো কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছে না অপূর্ব। বাকিটা বিকেল অপূর্ব সুপ্তির খোঁজে এদিক ওদিক ছোটাছুটি করে, কিন্তু কোনো লাভ হয়নি। সুপ্তির বান্ধবীরাও কেউ সুপ্তির খবর জানে না। এখন রাত 10টা। অপূর্ব বাসার বাহিরে বসে আছে। একটা স্টল থেকে একটা প্যাকেট সিগারেট কিনে একটার পর একটা খেতেই থাকে। অপূর্বকে যেন চেনাই যাচ্ছে না। কয়েক ঘন্টা ব্যবধানে অপূর্বের পৃথিবী পাল্টে গেছে। সে কখনো ভাবেনি তার ভালোবাসা একদিন এত ভয়ঙ্কর রূপ নেবে। অপূর্ব আজকে আবার মদ খায়, সাথে কয়েকটা মদের বোতল আর সিগারেটের প্যাকেট নিয়ে বাসায় ফিরে। অপূর্ব খুব ভালো করে বুঝতে পারছে সুপ্তির সাথে দেখা করার মতো সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
সুপ্তি নিজের থেকে না চাইলেও আর কখনো দুজনের কথা হবে না। এই কষ্টটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এত কষ্ট বুকে নিয়ে অপূর্ব কেমনে থাকবে? তার চেয়ে ভালো এই বোতলের পানিতে কষ্টগুলো ভাসিয়ে দেওয়া। অপূর্বের মা অপূর্বের জন্য ড্রয়িং রুমে বসেছিল। অপূর্ব রুমে ঢুকে কারোর সাথে কথা বলেনি, একদম নিজের রুমে চলে যায়। ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। অপূর্বের মা বাইরে থেকে অনেকবার দরজা ধাক্কালেও অপূর্ব কোনো সাড়া দেয়নি। কেটে গেল একটা সপ্তাহ। এই একটা সপ্তাহ প্রতিদিন তিলে তিলে শেষ হয়েছে অপূর্ব। এই 7 দিনে সুপ্তি একবারও অপূর্বের কোনো খোঁজ খবর নেয়নি। অপূর্ব দিন রাত কাটে নেশার মধ্যে। রুমের দরজা বন্ধ করে সব সময় অন্ধকারে সময় কাটে। মদের নেশায় সে নিজেকে ডুবিয়ে রাখে, এতে করে কষ্টটা ফিল হয় না। বিছানার কাছে ফ্লোরে বসে অপূর্ব মদ খাচ্ছে। এমন সময় অপূর্বের মোবাইলের রিংটোনটা বেজে ওঠে। অপূর্ব মোবাইলটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। অপূর্ব একটা তাচ্ছিলেন হাসি দিয়ে কলটা রিসিভ করে। এই কয়দিনে অপূর্বের মোবাইলে একটাও কল আসেনি। অপূর্ব মোবাইলটা কানে ধরে বলে, হ্যালো। হ্যালো অপূর্ব, হ্যাঁ, কে বলছেন? সুপ্তিকে শেষবার দেখতে চাইলে এক্ষুনি স্কয়ার হসপিটালে চলে আসো, বেশি দেরি করো না। বলেই অপর পাশ থেকে কলটা কেটে দেয়। সুপ্তির কথা শুনে অপূর্বের শরীরের রোমকূপগুলো সতেজ হয়ে ওঠে। হৃৎপিণ্ডটা দ্রুত চলতে শুরু করে। অপূর্ব নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি সত্যিই শুনছে নাকি ভুল শুনেছে? হঠাৎ হাসপাতাল মাথায় আসতেই অপূর্বের মুখ কালো মেঘ জমা হয়। সুপ্তি হাসপাতালে কেন? কি হয়েছে সুপ্তির? কথাগুলো ভাবতেই কান্না চলে আসে অপূর্বের। অপূর্ব নিজের রুম থেকে দৌড়ে বের হয়ে আসে। অপূর্ব মা বাবা ড্রয়িং রুমে বসেছিল। অপূর্বকে বের হতে দেখে অপূর্বের মা অপূর্বের সামনে এসে দাঁড়ায়। অপূর্ব তার মাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অপূর্বের কান্না দেখে অপূর্বের বাবা সহ তার মা অবাক হয়। অপূর্বের মা বলে, কি হয়েছে? কাঁদছিস কেন? আমাকে বল কি হয়েছে। আম্মু, সুপ্তি সুপ্তি হাসপাতালে। কেন? কি হয়েছে সুপ্তির? আমি জানি না আম্মু, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি সুপ্তির কিছু হলে আমি বাঁচবো না। আমি সুপ্তিকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। আম্মু, আমার সুপ্তি। এ কয়দিন অপূর্বের মা বাবা খুবই ভালোভাবে বুঝতে পেরেছে নিজের ছেলের হৃৎপিণ্ড হলো সুপ্তি। সুপ্তিকে ছাড়া অপূর্বকে ভালো রাখা সম্ভব নয়। অপূর্বের বাবা এগিয়ে এসে বলে, সুপ্তি কোন হাসপাতালে আছে? স্কোয়ারে। ঠিক আছে, চলো। না গেলে বোঝা যাবে না কি হয়েছে। তুই হসপিটালে যাবা? কেন? আমি গেলে প্রবলেম আছে? না, তাহলে চলো। 1 ঘন্টার মধ্যে অপূর্বের পরিবারের সবাই হসপিটালে উপস্থিত হয়। তারা গিয়ে দেখে কেবিনের সামনে সুপ্তির বাবা, ভাই, ভাবি দাঁড়িয়ে আছে। অপূর্ব এক দৌড়ে গিয়ে সুপ্তির বাবার সামনে হাঁটু ভেঙে বসে 2 হাত জোর করে সুপ্তির বাবার দিকে তাকিয়ে বলে, আঙ্কেল প্লিজ, আজ আমাকে সুপ্তির থেকে দূরে সরিয়ে দিবেন না। আমি সুপ্তিকে সত্যি অনেক ভালোবাসি। আমি সুপ্তিকে কোনোদিন চুল পরিমাণ কষ্ট পেতে দেব না। আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। অপূর্বের কথা শুনে সুপ্তির বাবা দেয়ালে কপাল ঠেকিয়ে কান্না করতে করতে বলে, এটা বুঝতে বড্ড দেরি করে ফেলেছি বাবা। আমার মেয়েটা যে এখন আর তার মাঝে নেই, আমাদের থেকে দূরে সরে গেছে। আমার মেয়েটা বড্ড অভিমানী, আমাদের ওপর অভিমান করেছে। বাবা হয়ে আমি আমার মেয়েকে বুঝতে চেষ্টা করিনি। আজ আমার মেয়েটা আমাদের কারোর সাথে আর কথা বলছে না। সুপ্তির বাবার কথার কিছুই বুঝতে পারল না অপূর্ব এবং তার বাবা মা। অপূর্ব বেকুবের মতো সুপ্তির বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। অপূর্বের বাবা সুপ্তির বাবার কাছে এসে বলে, পরিষ্কার করে বলুন তো, সুপ্তির কি হয়েছে? সুপ্তি হাসপাতালে কেন? অপূর্বের বাবার কথায় সুপ্তির বাবা কোনো কথা বলেনি। তিনি কান্নায় ভেঙে পড়েন। অর্পিতা শ্বশুরমশাইকে একটা চেয়ারে বসিয়ে বলেন, তারপর সুপ্তির কি হয়েছে? সুপ্তি এখন সুস্থ আছে তো? ভাবি, আপনি কথা বলছেন না কেন? সুপ্তি সুস্থ আছে? ভাবি প্লিজ বলুন সুপ্তি কোথায়? আমি সুপ্তিকে দেখতে চাই। অর্পিতার কথাগুলো শুনে অপূর্ব এতটা শকড হয় যে মুহূর্তেই অপূর্বের দুনিয়া উল্টাপাল্টা হয়ে যায়। অপূর্ব মূর্তির মতো হয়ে যায়। অপূর্ব একটা চেয়ারে ঠাস করে বসে পড়ে। অপূর্বের মা অপূর্বের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সুপ্তি হাসপাতালে? শান্ত হ, এভাবে ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখবি খুব তাড়াতাড়ি সুপ্তি সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। সুপ্তিকে ভালো চিকিৎসা করানো হবে, তুই চিন্তা করিস না। আমি সুপ্তির সাথে দেখা করতে চাই। সুপ্তি কোন কেবিনে আছে? অপূর্বকে অনুমতি দেওয়ায় হয় সুপ্তির সাথে দেখা করার। অপূর্ব সুপ্তির কেবিনে ঢুকে দেখে সুপ্তির দেহটা বেডের উপর নেতিয়ে পড়ে আছে। সুপ্তি শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিঃশ্বাসের শব্দটাও শোনা যাচ্ছে না।
অপূর্ব একটা টোল টেনে সুপ্তির পাশে বসে সুপ্তির হাতটা নিজের মুঠোয় নিয়ে বলে, খুব কষ্ট পেয়েছো তাই না আমাকে ছেড়ে থাকতে? আমার উপর রাগ করেছো? আর আমাকে ছেড়ে থাকতে হবে না। আমি আজই তোমাকে আমার সাথে নিয়ে যাব। লাল টুকটুকে শাড়ি গয়না পরিয়ে তোমাকে আমার সাথে নিয়ে যাব। আর কেউ কোনোদিন আমার থেকে তোমাকে দূরে সরাতে পারবে না। এবার আমার সাথে একটু কথা বলো। আমার এই মনটা যে বড্ড তৃষ্ণার্ত হয়ে আছে একটিবার তোমার মুখ থেকে আমার নামটা শুনবো বলে। এবার আমার নাম ধরে ডাকো প্লিজ। কথা বলবে না এখনো? ঠিক আছে, বলতে হবে না। তুমি রেস্ট করো, আমি সবার সাথে কথা বলে আসি। আজ আমাদের বিয়ে হবে। আমার অনেক কাজ আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুয়ে থাকো। আমি সুপ্তিকে বিয়ে করতে চাই। অপূর্বের কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকায় অপূর্বের দিকে। সুপ্তির বাবা বলে, শক্তি সুস্থ হলেই তোমাদের বিয়ের আয়োজন করব, চিন্তা করো না। আঙ্কেল, আমি আজকে বিয়ে করতে চাই। আজকে আমাদের বিয়ের আয়োজন করুন। সেটা কিভাবে সম্ভব? শক্তি তো অসুস্থ। আমি সুপ্তিকে নিজের কাছে নিয়ে যেতে চাই, আর দূরে সরিয়ে রাখতে চাই না। আপনি চিন্তা করবেন না, আমি সুপ্তির সেবা করব। আপনারা প্লিজ বিয়ের আয়োজন করুন। অপূর্বকে কেউ বুঝতে পারলো না। অপূর্বকে বোঝাতে সবাই ব্যর্থ হলো। অবশেষে অপূর্বের আবদার মেনে নিতেই হলো। হাসপাতালে অপূর্ব আর সুপ্তির বিয়ে হয়। অপূর্ব সেদিনই সুপ্তিকে নিজের বাসায় নিয়ে আসে। 2 বছর পর। এই 2 বছরে একটা মিনিটও অপূর্ব সুপ্তির চোখে আড়াল হয়নি। সুপ্তির সেবা করা, খাওয়ানো, গোসল করানো থেকে শুরু করে সব কাজ অপূর্ব নিজে হাতে করেছে। সুপ্তির সাথে একা একাই অনেক গল্প করেছে। সুপ্তিকে সাজিয়ে দিয়েছে, মাঝে মাঝে শাসন করেছে। সুপ্তি শুধু ড্যাব ড্যাব করে অপূর্বের দিকে তাকিয়ে থেকেছে। একটু আগে অপূর্ব সুপ্তিকে গোসল করিয়ে এনেছে। বিছানায় খাটের উপর বসিয়ে সুপ্তির পিঠটা নিজের বুকে হেলিয়ে রেখে সুপ্তির চুলগুলো আছড়ে দিচ্ছে আর বলছে, জান পাখি, তুই জানো আমি তোমার চুলের ঘ্রাণ নিতে পারি না কতদিন ধরে। তুই তো সেই যে আমার সাথে রাগ করলে আজও আমার সাথে একটা কথাও বললে না। কত রাত নির্ঘুম কাটালাম তোমাকে পাশে রেখেও। ওর শূন্যতা বুকের মধ্যে ঘিরে রেখেছে। তোমাকে আমার পাশে রেখে আমি অস্থির হয়ে শুধু ছটফট করেছি, কিন্তু তুমি আমাকে সান্ত্বনা দাওনি। এভাবে কি বেঁচে থাকা যায়? তুই পারতে? জানি পারতে না। একবার আমার সাথে একটু কথা বলো। কথাগুলো বলতে বলতে অপূর্ব সুপ্তির চুল চিরুনি করে। সুপ্তিকে একটা বালিশে শুয়ে দিয়ে বলে, তোমার এই চোখ দুটিতে আজও আমি হারিয়ে যাই। হরিণের চোখের মতো টানা টানা তোমার চোখ, সারা মুখে স্নিগ্ধতার ছড়াছড়ি, একরাশ মায়াবী আভা মিশে আছে। বারবার আমি প্রেমে পড়ি তোমার। অপূর্ব কিছুক্ষণ চিন্তা করে বলে, দেখেছো তোমার জামাইটা কেমন? সব কিছু ভুলে যায়। তোমার চোখে কাজল দেইনি, তাই তো এমন লাগছে। এই চোখ দুটিতে কাজল দিলে তুমি পূর্ণ। অপূর্ব কাজলটা এনে সুপ্তির চোখে লাগিয়ে দেয়। এবার সত্যিই সুপ্তিকে অপরূপা লাগছে। অপূর্ব একটা হাসি দিয়ে বলে, আমার মায়াবিনী, যার মায়ায় আমি মুগ্ধ, আমি পূর্ণ। এভাবে বাকিটা জীবন কাটিয়ে দেবো একসাথে। এটাই আমাদের ভালোবাসার সংসার। কথাগুলো বলে অপূর্ব সুপ্তির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে সুপ্তির বুকে অপূর্ব মাথা রাখে। আলতো করে সুপ্তিকে জড়িয়ে ধরে। সুপ্তির হাত দুটো নিয়ে নিজের পিঠে পেঁচিয়ে দেয়। এতে অপূর্ব অনেকটা তৃপ্তি পায়। সুপ্রিয় পাঠকবাসী, কিছু অপূর্ণতার মাঝেও মানুষ পূর্ণতা খুঁজে পায়। কিছু ভালোবাসা একরাশ কষ্ট নিয়েও মুগ্ধতায় ভরপুর হয়। কিছু না পাওয়ার মাঝেও তৃপ্তকর পাওয়া লুকিয়ে থাকে। হয়তো সুপ্তিও কোনো দিনও সুস্থ হবে না, কিন্তু অপূর্ণ এভাবেই নিজের মাঝে আগলে রাখবে সুপ্তিকে। সুপ্তির মায়া ভরা চোখে খুঁজে নিবে তার ভালোবাসা। গল্পটা লেখা সার্থক হতো যদি প্রত্যেক পাঠকের চোখ দিয়ে একটা ফোঁটা জল বের হয়ে আসতো। কিন্তু আমার কিছু সমস্যার কারণে মনের মতো করে গড়ে তুলতে পারিনি। এটা আমার অপূর্ণতাও মনে করতে পারেন। সবাই দোয়া করবেন নতুন গল্প যেন মনোযোগ সহকারে লিখতে পারি। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর সবাইকে আমার ভালোবাসা দিলাম।